আপনি ধর্ষণের ঘটনা বলছেন, এটা কথিত ধর্ষণ অ্যাকচুয়ালি। যে ধর্ষণের রিপোর্টটা অ্যাকচুয়ালি আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি ডাক্তারের সাথে একজন কথা বলেছি এবং ওখানে সিগনেচার যে করেছেন তার মধ্যে একজন হচ্ছে সম্ভবত জয় চাকমা নাম, মানে হচ্ছে চাকমা আহ, জনগোষ্ঠীর। সো এখানে তারা এখানে যারা যারা গন্ডগোলটা পাকাতে চায় বাংলাদেশের মধ্যে, তারা চেষ্টা করে যে সেনাবাহিনী সবকিছুর মধ্যে কন্ট্রোল করে নিচ্ছে, ইনফরমেশনের মধ্যে লিক করতেছে। এটা কিন্তু না, তাদের সদস্যই ওখানে ছিল। ওই যিনি সাইন করেছেন আহ, 3 সদস্যের যে বোর্ডটাতে। এখন আসি হচ্ছে, এটা একটা নর্মাল আইন শৃঙ্খলা পরিস্থিতি কাহিনী, তাই না? একটা মেয়েকে ধর্ষণ হয়েছে বা না হোক, যা হোক, প্রথমে যখন ধর্ষণের আহ, অভিযোগটা উত্থাপন হয়েছে, সাথে সাথে কিন্তু এর 1.5 ঘন্টার মধ্যে কিন্তু যার নামে অভিযোগ করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। আপনি কি সমতল ভূমিতে এরকম গ্রেফতারের সাথে সাথে 1.5 ঘন্টার মধ্যে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে এরকম কিছু পাবেন? পাবেন না। কারণ কি, তাদের মূল ইয়া ছিল হচ্ছে এটা ধর্ষণ নাই, ধর্ষণটাকে বেস করে তারা একটা গন্ডগোল পাকাতে যাচ্ছিল। এখন তারা বলতেছে ওখানে একটা ধর্ষণ হয়েছে। আচ্ছা, নি- আহ, 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 ধর্ষণ ধর্ষণ হয়েছে, একটা বৈষম্য হয়েছে, আচ্ছা ঠিক আছে। এইটার সাথে সেনাবাহিনী আহ, আহ, মানে আচ্ছা, প্রথমে বলি, 3 পার্বত্য জেলাতে হরতাল ডাকা, এটার সাথে 3 পার্বত্য জেলার কি সম্পর্ক? এটা তো একটা আইন শৃঙ্খলা বাহিনী, এটার সাথে সেনাবাহিনীকে এখান থেকে পাঠা দিতে হবে, এটা কি সম্পর্ক? অন গ্রাউন্ডে যে স্টোরিটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি ইনসাইড কিছু তথ্য জেনেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিজোরাম এবং নাগাল্যান্ড এই এলাকা থেকে অলরেডি এদেরকে অস্ত্র এবং বিভিন্ন ধরনের সাপোর্ট তারা দিচ্ছে, ভারতীয় রড সরাসরি দিচ্ছে। এই ইনফরমেশনটা সেনাবাহিনীর কাছে আছে, সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের মধ্যে আছে। আমার মনে হয় সাংবাদিকরা যদি একটু সিনিয়র অফিসারদের কাছে যখন যান, কথাবার্তা বলেন, একটু চেপে ধরলে কিন্তু এই সমস্ত জিনিস বাইরে আসবে। অলরেডি আমরা দেখেছি যা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যার এটা অলরেডি বলে দিয়েছেন। ওটা কিভাবে বলেছেন? ওনার মতো একটা রেসপন্সিবল লোক, আমি ওনাকে যতটুকু জানি, উনি একদম না পারলে এই ধরনের কোনো কথা, ডিপ্লোমেটিক কথা বলতে পারেন, কিন্তু উনি নিজেই মানে, এটার কারণটা হচ্ছে যে এটার যে এভিডেন্স এত ওভারওয়েলমিং যে এটা উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন এটার সাথে ভারত জড়িত। সো আমি মনে করি যে এই জিনিসটার সাথে পাহাড়ি যে, এখন যদি আপনি আসুন পাহাড়ি সাধারণ জনগোষ্ঠী, পাহাড়ি সাধারণ জনগোষ্ঠী কিন্তু তাদের ডিমান্ড কিন্তু খুব কম। আপনি যদি পাহাড়ের সাথে বাংলাদেশের সমতলের ইয়া চিন্তা করেন, চাকমাদের যে এডুকেশনাল রেট, এডুকেশনাল ইয়া হচ্ছে 72%, আর বাংলাদেশের কত এডুকেশনাল রেট? বাংলাদেশের যদি 40-42 সামথিং, এবং চাকমাদের 72। কিন্তু এর যে অন্যান্য ছোটখাটো যে জাতি গোষ্ঠীগুলো আছে, মারমা, কুকি, এই যে কুকি, যে কুকি চিন, যে আমরা কয়েকদিন আগে দেখলাম তারা একটা সশস্ত্র সংগ্রাম করে, কি জন্য? বৈষম্যের জন্য। বৈষম্য কি জন্য? যখন এই 97-এ যখন শান্তি চুক্তিটা হয়েছে, চুক্তিটার মধ্যে মেইন লিডিং এ ছিল হচ্ছে চাকমা সম্প্রদায়। চাকমা সম্প্রদায় এইটার যত ফ্যাসিলিটি আছে নিয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের লিডারশিপে তারা এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করে নেই। সো অন্য যারা জাতিগোষ্ঠী আছে তারা কিন্তু বৈষম্যের শিকার, এবং এই বৈষম্য কিন্তু বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী কিন্তু ওই বৈষম্যটা দেয় নাই, এটা ওদের লোকজন দিয়েছে। এখন দেখেন, একজন স্বাভাবিক, এই যে এই গন্ডগোলটা হওয়ার কারণে বাজার হাট বন্ধ আছে, ব্যবসা বাণিজ্য বন্ধ আছে। যে গরিব লোকজন নিজের আহ, জমিতে কৃষি চাষ করে পণ্যটা বিক্রি করে নিজের খাবার কিনতে যায়, সে কিন্তু এটার মধ্যে হচ্ছে ভিকটিম। এখন দেখেন, স্বাভাবিক যারা সাধারণ জনগণ, যে একটা দোকান চালায়, যে কৃষি কৃষি কাজ করে, তারা কিন্তু চায় সে দিন শেষে কৃষি কাজ করবে, জিনিসটা বিক্রি করে নিয়ে আসবে, কিন্তু সে পারতেছে না কি জন্য? চাঁদাবাজির জন্য। আপনি ইউটিউবে এখন বিভিন্ন জায়গায় পাবেন এবং বিভিন্ন আহ, সংবাদ মাধ্যমে পাবেন যে সাধারণ জনগণ তারা চায় হচ্ছে পাহাড়ের শান্তি, তারা চায় সেনাবাহিনী আরো ডেপ্লয়েড হোক। আমরা যতটুকু মনে পড়ে যে 141টা ক্যাম্প বোধ হয় শান্তি চুক্তির পরে ইয়া করা হয়েছিল। বাট এই কারণেই কিন্তু আগে দেখেন, সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর কাছে যদি যান, তারা বলবে যে আমার বাড়ির কাছে ক্যাম্প থাকুক, তাহলেই তার বাড়ির কাছে কেউ চাঁদাবাজি করতে আসবে না। এই যে ইউপিডিএফ, জেএসএস যেগুলো আছে, এগুলোর মেইন কাজ হচ্ছে ওই এলাকায় চাঁদাবাজি করা। এই আন্দোলন টান্দোলন এগুলো হচ্ছে একটা ফালতু জিনিস, এবং এইটা এদেরকে ব্যবহার করতেছে হচ্ছে ভারতের এবং এই যে কুকিচিনের যেটা দেখেছেন, এটা কিন্তু বৈষম্য। বৈষম্য কিসের? চাকমারা এখানে ডোমিনেটিং অবস্থানে নিয়ে তারা কিন্তু অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে যে সমস্ত উন্নয়নের যে সমস্ত দিয়েছে, আপনি যদি দেখেন যে আমরা যখন লেফটেন্যান্ট ক্যাপ্টেন ছিলাম, তখন কিন্তু মানে চট্টগ্রাম থেকে পাহাড়ের অন্য একটা দুর্গম এলাকায় যেতে 2 থেকে 3 ঘন্টা, 3 দিন লেগে যেত। কিছু কিছু ক্যাম্পে যেতেই আমাদের কাপ্তাই থেকে একটা ক্যাম্পে যেতেই কতগুলো আছে 2-3 ঘন্টা লাগতো। আমার ক্যাম্প ছিল তাংকইতান, অনেকক্ষণ লাগতো। কিন্তু এই সমস্ত জায়গায় যে এখন যে রাস্তাঘাট তৈরি হয়েছে, এই রাস্তাঘাট তৈরি হওয়ার পিছনে চাঁদাবাজিও কিন্তু বেড়ে গেছে সেই তুলনায়। সো এই জিনিসটা, মেইন জিনিসটা হচ্ছে আমাদের সরকার এটা অ্যাকচুয়ালি
খুব ভালোভাবে আইডেন্টিফাই করেছে যে এটা ভারতের এটা ইন্ধন আছে। এবং আমি মনে করি যে সাধারণ জনগণকে কিন্তু অলরেডি সেনাবাহিনী কাছে নিয়ে নিয়েছে, যারা ভিকটিম হয়েছে তাদের এগেনস্টে বিভিন্ন সাহায্য দিয়েছে, আমি মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখেছি। আর একটা জিনিস হচ্ছে, আগে আমরা এক সময়, আমি কয়েকদিন কালকে একটা স্ট্যাটাসে বলেছিলাম যে আমরা যখন শান্তি বাহিনীদের সাথে যুদ্ধ করেছি আমাদেরকে হেলিকপ্টার গানশিপটা আমরা ব্যবহার করতে পারতাম না, এটা নিয়ে নাকি ভারতের প্রেশার ছিল। বাট এট প্রেজেন্ট কিন্তু কোনো প্রেশার নাই। আমি মনে করি যে তারা এই ধরনের যদি সশস্ত্র সংগ্রাম বা বাংলাদেশে একটা যুদ্ধাবস্থা তৈরি করতে চায়, তারা বর্তমানে সেনাবাহিনীর যে ডেপ্লয়মেন্ট আছে, হ্যাঁ, বেশি ডেপ্লয়মেন্ট বাড়লে যেটা হবে, জনগণের আরো লাভবান হবে, তারা এই চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাবে। কিন্তু অন কাউন্টে যদি সশস্ত্র কোনো সংগ্রাম যদি করে, আমি মনে করি বাংলাদেশ আর্মি এখন আরো ওয়েল ইকুইপড। আমরা জানি যে বর্তমানে যে ড্রোনটা বাংলাদেশ কিনেছে, এই ড্রোনটা হচ্ছে ভেরি এফেক্টিভ, যেটা ইউরোপিয়ান, ইউক্রেন যুদ্ধে, আর্মেনিয়ান, এই সমস্ত জায়গায় ভালোভাবে এফেক্টিভ হয়েছিল। সো এই সমস্ত জায়গার মধ্যে ইনফ্রারেড আছে, এবং জঙ্গলের মধ্যে আমরা তাদের যে রাস্তাঘাট আছে তারা আমরা আমরা সবকিছু চিনি। ওই রাস্তাঘাটের উপর দিয়ে যখন ড্রোনগুলো যাবে তখন ইনফ্রারেড এবং তাদের হিট সিঙ্কিং দিয়ে, যেখানে নিচে কোনো জনগণ থাকলেই ওই জঙ্গল এলাকার মধ্যে থাকে অবশ্যই, এবং আর্মস থাকলে ওগুলো ডিটেক্ট করা যাবে। সো আমি মনে করি যে তারা যে প্ল্যানটা করেছে, প্ল্যানটা করেছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রস্তুত আছে এখনো যে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা যখন তৈরি করবে। এবং আমি বাংলাদেশ আর্মিকে অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাই যে যখন এই জিনিসটা হয়, তারা সাথে সাথে একটা অ্যাকশন নিয়ে, ওই যে স্পেশালি এই যে 1.5 ঘন্টার মধ্যে আহ, কথিত কথিত আমি বলবো না, সে ধর্ষক কথিত ধরে ফেলেছিল এবং বর্তমানে সিচুয়েশন স্টেবল করেছে। তাদের ইচ্ছা ছিল একটা জাতিগত দাঙ্গা করার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সেনাবাহিনী ভালো কাজ করেছে। এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রস্তুত আছে, তাদের যত আহ, ষড়যন্ত্রই করুক। এবং তাদের, আমি বলবো তাদের মূল ইয়ে হচ্ছে সামনে একটা নির্বাচন আছে, এই সময় বাংলাদেশকে অস্থিতিশীল করা, এবং এটার পিছনে আওয়ামী যশোর যারা আছে। আমি আজকে একটা নিউজে দেখলাম যে আমার দেশে যে এই ঝটিকা মিছিল করার জন্য প্রতিটা লোককে নাকি কত 2,000 করে টাকা দেয়। 2,000 বাট করে, ওরা তো লক্ষ 2,000 কোটি টাকা 2,000 করে দেওয়া পাচার, হচ্ছে। হ্যাঁ, লক্ষ কোটি টাকা পাচার করেছে। তারা তো 10 থেকে 20,000 টাকা দিতে মানে দেওয়ার ক্ষমতা রাখে। মানে ওরা হচ্ছে এখানেও কিন্তু দুর্নীতি করতেছে একটা, ওরা তাদের আপাকে আনতে যাচ্ছে, ওখানেও কিন্তু দুর্নীতি করতেছে। তো এই আওয়ামী লীগ হচ্ছে একটা একটা মানে নিকৃষ্ট নাৎসি পার্টির মতো একটা দল। সো এখন তারা চেষ্টা করতেছে তাদেরকে আনার জন্য, এটা কখনোই সম্ভব হবে না। এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী ভালো কাজ করছে। মুস্তাফিজ স্যার অনেক কিছুই কভার করেছেন। সো আমি ওটার বাইরে আর কিছু পয়েন্ট আমি কভার করতে চাচ্ছি। আমি দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছি। আমাদের যে মিলিটারি সেক্রেটারিয়েট আছে MS ব্রাঞ্চের বদৌলতে আমি 6 বার পার্বত্য চট্টগ্রামে আমাকে পোস্টিং মানে দেওয়া হয়েছে এবং আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে। সো আমি পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাতেই আমি কাজ করেছি, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি। 3টা জেলাতেই আমি আসলে কাজ করার আমার সুযোগ হয়েছে। সো আমি যদি একটু ছোট করে যদি ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে হয়তোবা আপনার এই প্রশ্নের উত্তরে কিছুটা লিঙ্ক আপ করতে পারবো। আমি যে 1900 ওই যে আমাদের যে 97 সালে যে পিস এগ্রিমেন্ট নামে যে জিনিসটা করা হলো, আমি সেই যে এটাকে একটু ওভাবে বলছি এই কারণেই, হোয়াই এই পিস এগ্রিমেন্টটা কি ওয়াজ ইট দ্যাট নেসেসারি? আমি যদি ওখানে যদি এই প্রশ্নগুলো যদি আনি, তাহলে দেখেন এই পিস এগ্রিমেন্টটাই করা ছিল, কিন্তু ইট ওয়াজ পার্ট অফ প্ল্যান। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে আমাদের আর্মির যে অপারেশনাল অ্যাক্টিভিটিস, সেটাকে একটা ড্রাস্টিক্যালি রিডিউস করে নেওয়া, আর্মির প্রেজেন্সটাকে রিডিউস করে নেওয়া। পরবর্তীতে দেখেন আমাদের প্রায় 450 প্লাসের মতো আমাদের সেনা ক্যাম্প ছিল, বাট এগ্রিমেন্টের পর সেই সেনা ক্যাম্পটা প্রায় রাফলি 230 প্লাস মাইনাসে নেমে আসছে। সো এই যে আর্মির যে রিডিউস করা হলো, ক্যাম্পগুলো যে ক্লোজ করা হলো, এবং আর্মির অপারেশনাল অ্যাক্টিভিটিস গুলোকে, আগে যে অ্যাক্টিভ অপারেশন ছিল অপারেশন দাবানলের আন্ডারে, সেই জিনিসটাকে রিডিউস করা, এবং মিসক্রিয়েন্টস যারা ওখানে শান্তি বাহিনী থেকে শুরু করে পরবর্তীতে ইপিডিএফ এবং অন্যান্য যারা ছিল কুকি চেইন, তাদের ফ্রি মুভমেন্ট করে দেওয়া। অর্থাৎ তাদের মুভমেন্টের জন্য পর্যাপ্ত এরিয়াকে আনঅ্যাটেন্ডেড করে দেওয়া, মিলিটারি প্রেজেন্সটাকে রিডিউস করে। অ্যাকচুয়ালি দোজ ওয়ার দ্য পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। কারণ আমরা যদি এগ্রিমেন্টের মাধ্যমে যদি শান্তি যদি নাই আনতে পারি, আমি যদি এগ্রিমেন্টের মাধ্যমে যদি আমার সেই অঞ্চলের যদি আমি যদি কন্ট্রোলটা না আনতে পারি, তাহলে সেই এগ্রিমেন্টের আমার আসলে ভ্যালু কি ছিল, বা সেই এগ্রিমেন্টের কারণটা কি ছিল, সেটা হয়তো আমরা এখন লিঙ্ক আপ করতে পারি। এখন আমি যদি আপনার সাম্প্রতিক ইনসিডেন্টে আসি, যে খাগড়াছড়িতে যে ধর্ষণের, অলরেডি মুস্তাফিজ স্যার বলেছেন যে এটা একটা কথিত ধর্ষণ, মানে জাস্ট একটা ইস্যু
তারা বানিয়েছে, যেটাকে আমাদের জেলা সদর হাসপাতালের ডক্টর জয়া চাকমা, ডক্টর মীর মোশাররফ এবং ডক্টর নাহিদ নাহিদ আক্তার, এই তিনজনের স্বাক্ষর করা যে মেডিকেল রিপোর্ট, সেই রিপোর্টে স্পষ্ট এসছে যে সেখানে ধর্ষণ সংক্রান্ত কোনো ধরনের ঘটনা ঘটে নাই। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ধর্ষণ ঘটনাটাকে জাস্ট ইস্যু করে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। এটা আমি আমার পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের কাজ করার সুবাদে আমি অনেকবার দেখেছি। এ ধরনের ছোটখাটো বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করা হতো, সরি। তো এই ইস্যুগুলো দিয়ে তারা তাদের বিভিন্ন ধরনের যে সমস্ত এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তারা কিন্তু মাঠে নামতো, পরিবেশটা অস্থিতিশীল করতো, সবকিছু করতো। এখন দেখেন বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে কেন? তারা কি ওখানে কি কোনো অ্যাক্টিভ মানে সরাসরি কোনো কি কনফ্লিক্টে যাওয়ার জন্য? না, ওখানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ওখানে কিন্তু কোনো কনফ্লিক্টে যাওয়ার জন্য না। সেখানকার পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের একটা পার্ট। আপনি অন্যান্য জেলাগুলো যেরকম, পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো কিন্তু বাংলাদেশের একটা পার্ট। সুতরাং সেখানে অস্থিতিশীল পরিবেশ যাতে না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জানমাল নিরাপত্তা এনশিওর করার জন্য, জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, জনগণকে সহযোগিতা করার জন্য এবং জনগণের জীবনমান উন্নয়নের জন্য, এবং সর্বোপরি যদি কোনো এরকম ধরনের কোনো কার্যক্রম, অবৈধ কার্যক্রম থাকে সেগুলোকে প্রতিহত করা এবং অবৈধ অস্ত্রশস্ত্র এগুলো উদ্ধার করা, এগুলো মূলত, এবং বেসামরিক প্রশাসনকে প্রয়োজনে সহযোগিতা করা, এগুলোই মূলত হচ্ছে কি সেনাবাহিনীর কাজ। কিন্তু আজকে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিগুলোকে তারা বিভিন্ন ইস্যুর মাধ্যমে যেভাবে তারা তৈরি করছে বা ইস্যুগুলোকে তারা রেস করতেছে, বা যেভাবে তারা ঘটনাগুলোকে সামনে এনে পরিস্থিতিটাকে এভাবে অ্যাগ্রিভেট করছে, এটার উদ্দেশ্যই হচ্ছে কিন্তু তারা সরাসরি কিন্তু একটা ফেস টু ফেস একটা ওয়ার সিচুয়েশনের মতো তারা কিন্তু যেতে বাধ্য করছে। এখন বাংলাদেশ সেনাবাহিনী, আমি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটা মানে ব্যর্থতাও কিন্তু দেখি। কি দেখি? মোস্তাফিজ স্যার, আফসার স্যার তারা আরো ভালো বলতে পারবেন। শান্তি চুক্তির আগে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে পার্বত্য চট্টগ্রামে অ্যাক্টিভ ছিল, যে ধরনের কার্যক্রম বা যেই কার্যক্রমগুলো পরিচালনা করত, যেভাবে তারা অপারেশন পরিচালনা করত, যেই দৈনন্দিন যে কার্যক্রমগুলো করত, আমরা কি তার পরবর্তী সময় কি সেইভাবে কি আর্মি কি মোটিভেটেড ছিল? সেইভাবে কি আর্মি কি এখন কি সেভাবে কার্যক্রম পরিচালনা করে? সেই একই এইম বা একই মেন্টালিটি নিয়ে কি আর্মি কি পার্বত্য চট্টগ্রামে কি বর্তমানে আছে? আমার মনে হয় সেটার থেকে আমরা অনেক কিন্তু ডেটোরেট করেছি। বিকজ আমি নিজেও কিন্তু পরবর্তী সময় একটা লম্বা সময় ধরে চাকরি করেছি, এবং আমার অনেক জুনিয়র অফিসার আছেন যারা সহকর্মী ছিলেন, তারাও বর্তমানে বিভিন্ন জায়গায় আছেন, তাদের সাথে কথা বলি। তো কথা বলে কিন্তু কম্পেয়ার করতে পারি যে পূর্বের এবং বর্তমানের যে সিনারিও, সেটাতে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। এই পার্থক্যগুলো কারণেই কিন্তু এই মিসক্রিয়েন্টস তাদের কিন্তু যে ফ্রি মুভমেন্ট বলেন, তাদের যে অ্যাক্টিভিটিস গুলোকে আরো বেশি কার্যকরী করা, তারা আরো বেশি চাঁদাবাজি, খুন, অপহরণ, এই ধরনের যে কার্যক্রমগুলো, এগুলোকে তারা কিন্তু করার জন্য কিন্তু অনেকটা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। যেটা আমি শুরুতে বলেছিলাম, আমাদের শান্তি চুক্তির ওয়ান অফ দ্য এম ছিল যে আমাদের এই অ্যাক্টিভিটিস গুলোকে যতটা আমরা রিডিউস করে ফেলতে পারবো, মিসক্রিয়েন্টসদের ফ্রি অ্যাক্সেসটা তত বেশি বেড়ে যাবে, তারা তত বেশি আরো বেশি অ্যাক্টিভ হতে পারবে। অর্থাৎ আমরা গুটিয়ে আসছি, কিন্তু আমাদের গুটিয়ে আসা জায়গাগুলোতে সত্যিকার অর্থে মিসক্রিয়েন্টস তারা অকুপেশনটা তৈরি করতেছে। সুতরাং আমরা তাদেরকে কিন্তু ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছি কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে। ঠিক আছে? তো এখানে আমি সরাসরি বলি যে বাংলাদেশের সাথে ভারতের যেই বর্ডার আছে, সেই জাস্ট বর্ডার কোলোকেটেড কিন্তু প্রচুর বেশ কিছু ট্রেনিং সেন্টার আছে, যেগুলো আমরা সেখানে যখন চাকরিরত ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন পেট্রোলিং এ বিভিন্ন অপারেশনের মাধ্যমে আমরা গিয়েছি, অনেক দুর্গম জায়গায় গিয়েছি, ক্লোজ টু বর্ডার এবং অন দ্য বর্ডার। সো সেখানে কিন্তু সেই বর্ডার সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে প্রশিক্ষণ ক্যাম্প আছে। সেই ক্যাম্পগুলোতে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কাছ থেকে এবং তাদের যে গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে কিন্তু, এবং আরো কিছু সংস্থা আছে, তাদের মাধ্যমে কিন্তু অস্ত্রশস্ত্রের যোগান হয়ে কিন্তু তাদেরকে পরবর্তীতে বাংলাদেশের ভেতরে কিন্তু প্রবেশ করানো হয়। এই বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলটাকে কখনোই তারা কিন্তু আসলে পিসফুলি থাকার জন্য কিন্তু কখনোই দেয় নাই। এটাকে অস্থিতিশীল করা এবং এটাকে সবসময় একটা এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করার জন্য তাদের সবসময় একটা মাস্টার প্ল্যানের ভিতরে ছিল। যখনই তারা অন্য কোনো দিকে তাদের ব্যর্থতা আসতো, তারা ঠিক তখনই কিন্তু এই ধরনের একটা ইস্যু কিন্তু তারা তুলে বসতো। এবং এখন হঠাৎ করে এই প্রসঙ্গটা এখন বা এই সিচুয়েশনটা এখন কেন আসলো, যেটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এই জিনিসটা এখন এসছে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় ইলেকশন হওয়ার জন্য ঘোষিত আছে অলরেডি, এবং সেই অনুযায়ী দেশ কিন্তু আগাচ্ছে।
কিন্তু এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রামে মোস্টলি যদি আমরা যদি এখন একটা এঙ্গেজ করতে পারি এবং এখানে যদি একটা ম্যাসিভ একটা সিচুয়েশন যদি আমরা যদি ক্রিয়েট করতে পারি এবং দেশের সমস্ত কিছুর কনসেন্ট্রেশন বা দেশের জনগণের, বাংলাদেশ সেনাবাহিনী বা আর্ম ফোর্সেস যে বাহিনী আছে এখানে সব বাহিনী কিন্তু মোরলে সংশ্লিষ্ট, প্লাস পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, সবাইকে যদি আমরা যদি পার্বত্য চট্টগ্রামের দিকে যদি কনসেন্ট্রেট করতে পারি তাহলে দেশের যে ইন্টারনাল যে প্রিপারেশন স্টেজ আছে ফর নেক্সট ইলেকশন, এখানে কিন্তু একটা ব্যাপক একটা কিন্তু ঘাটতি বা একটা গ্যাপ কিন্তু তৈরি হওয়ার একটা সুযোগ আছে। অর্থাৎ আমি যখন, বিকজ আমাদের তো ফোর্স তো আর আমি তো আর সাডেনলি কিন্তু ক্রিয়েট করতে পারবো না, আমার যে ফোর্স আছে সেই ফোর্স দিয়ে কিন্তু আমার তখন পার্বত্য চট্টগ্রামকেও কভার করতে হবে, সেই ফোর্স দিয়ে কিন্তু তখন আমার কিন্তু ইলেকশনকেও কভার করতে হবে এবং ইলেকশনের জন্য কিন্তু তার ইলেকশন পূর্ববর্তী একটা প্রস্তুতিও আছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ, ওখানে যদি আমি পর্যাপ্ত পরিমাণ সেনা যদি আমি যদি ডেভেলপমেন্টের জন্য যদি কোনো ধরনের পরিস্থিতি যদি তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় কি যে নেক্সট যে সিচুয়েশন গুলো আসবে বা নেক্সট যে বাংলাদেশের যে সেনাবাহিনী যে মাঠ পর্যায়ে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য যে সমস্ত ইভেন্ট গুলো আছে সেই জায়গায় হয়তো আমরা পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনীকে হয়তো আমরা ডিপ্লয় করতে পারবো না, যেটা হয়তো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হলেও হতে পারে। এটা হচ্ছে আমার ধারণা। এবং তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু অনেক আশা নিয়েই কিন্তু এই সরকারটা কিন্তু দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের কিন্তু অনেক আশা ছিল, অনেক প্রত্যাশা ছিল। সেই আশা প্রত্যাশার জায়গায় যেমন একটা ঘাটতি হয়েছে, সেখানে যেরকম আমরা যেরকম হতাশও হয়েছি, ঠিক সেই হতাশার জায়গায় আরেকটা হতাশা তৈরি করার জন্যই কিন্তু এই সরকারকে অস্থিতিশীল করার জন্য কিংবা দেশের সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্যই কিন্তু এই জিনিসটা হচ্ছে। এবং এখানে যদি আরেকটা ব্যর্থতা যদি তৈরি করা যায় তাহলেই কিন্তু এটা তাদের আরেকটা যে মাস্টার প্ল্যান আছে সেই প্ল্যানের অংশ হিসেবে দাঁড়াবে। এবং লাস্টলি আমি যে পয়েন্টটা কভার করব, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম সহ চট্টগ্রাম পোর্ট নিয়ে যাদের যে একটা বিশাল যেটা পরিকল্পনা আছে বা যেই পরিকল্পনাটা তারা ধীরে ধীরে মাস্টার প্ল্যান অনুযায়ী তারা কিন্তু বাস্তবায়নের পথে প্রায় কিন্তু অলমোস্ট এগিয়ে গিয়েছিল। তাদের দেওয়া হয়েছিল গত 2024-এর 5ই আগস্ট, সেটা কিন্তু তারা কিন্তু ভুলতে পারে না। সুতরাং তাদের সেই প্ল্যান অনুযায়ী কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম পোর্ট সহ যেই প্ল্যানটা ছিল সেই প্ল্যানটাকে আমার মনে হয় বাস্তবায়ন করার জন্য নতুন করে এবং এটার সাথে সংশ্লিষ্ট করে বোথ ওয়ে 1-1-2 এটা প্লাস মাইনাস করে দেশকে অস্থিতিশীল করা হলো। ওই জিনিসটাকে আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের ইস্যুটাকে, পোর্ট ইস্যুটাকেও আনা হলো এবং বাংলাদেশ সেনাবাহিনীটাকে ব্যাপকভাবে অ্যাঙ্গল সামগ্রিকভাবে এখানে এক ঢিলে 3 পাখি করে কিন্তু তারা মাস্টার প্ল্যান করে এবং এটা যে একটা বড় একটা মাস্টার প্ল্যানেরই অংশ, এটা আসলে আর মানে দিব্য চোখে কিন্তু আমরা এটাকে কিন্তু দেখতে পারি। এবং আমার মনে হয় এটাই হয়তো বা আমাদের দেশবাসীরও হয়তো বা এই ধরনের একটা কমন একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ এবং মেজর ওয়াদুদ খুব সুন্দরভাবে বর্তমান পরিস্থিতিটা এবং কিছু ব্যাকগ্রাউন্ড বর্ণনা করেছেন। আমি মুগ্ধ, তারা খুব সুন্দরভাবে এটা তুলে ধরেছেন। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আজকের চৌকস উপস্থাপক এবং আমার সাথে আমার অনুজ 2 জন অফিসার আজকের সহ আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন এবং আমি এই জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। আমরা 3 জনই আজকে সশস্ত্র বাহিনীর সদস্য। তো সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজের সাথে আগেও আমি টকশো করেছি, আর মেজর অদুদের সাথে বোধহয় প্রথম আমার আজকে কথা বলা। তো চমৎকার বলেছ অদুদ, ভালো লেগেছে। আমি শুরু করতে চাই এভাবে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রায় 400-র বেশি অফিসার এবং জওয়ান ওখানে শহীদ হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অসংখ্য আহত হয়েছে। এবং এই স্যাক্রিফাইসটা কিন্তু অনেকেই হিসাবে নেয় না বা স্যাক্রিফাইসটা অনেক সময় অনেকে লক্ষ্য করে না। আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামের সকল পরিকল্পনা স্বাধীনতা যুদ্ধের পর থেকে সকল পরিকল্পনাই ত্রুটিমুক্ত ছিল না। ত্রুটিযুক্ত পরিকল্পনার কারণে আজকে পার্বত্য চট্টগ্রাম অনেকটা আমাদের জন্য একটা টেনশন এবং আমরা তাদেরকে সুন্দরভাবে একই দেশের নাগরিক হিসাবে নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারিনি। একেবারে সর্বপ্রথম যদি আমরা মনে করি যে শেখ মুজিবুর রহমান যখন দায়িত্ব নিলেন পাকিস্তান থেকে এসে, তখন এম লারমা নামে একজন এমপি ছিলেন এবং উনি সংসদে এসে বলেছিলেন কিছু অধিকারের কথা। তখন শেখ মুজিব বলেছিলেন, যাও বাঙালি হয়ে যাও সব। এটা তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। তাছাড়া চন্দ্রঘোনা আমাদের যে পেপার মিল
কাপ্তাই এইগুলো যখন স্থাপন করা হয় তখনও এই আদিবাসীদের ব্যবস্থাপনাটা সঠিকভাবে সরকার করতে পারেনি। এমনকি পার্বত্য চট্টগ্রাম যে সর্বশেষ চুক্তি হয়েছে সেই চুক্তিটাও ত্রুটিপূর্ণ, এবং সেই চুক্তি করার আগে, এটা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, তখন করা হয়েছে। এই পার্বত্য চট্টগ্রাম চুক্তির সময় সেনা বা সশস্ত্র বাহিনীর কোনো পরামর্শ বা কোনো সুপারিশ গ্রহণ করা হয় নাই। এটা একেবারে ভারতের তাবেদারি একটা চুক্তি তৈরি করা হয়েছে। এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে এখনো দেখা দিচ্ছে। তখন থেকেই ক্যাম্প উইথড্র হয়েছে, নাম মাত্র কিছু সারেন্ডার করেছিল। আত্মসমর্পণ অনুষ্ঠানে আমি ছিলাম এবং সেখানে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল, এবং তাদের কতিপয় লোক আত্মসমর্পণ করেছে, অধিকাংশ লোকই অস্ত্র জমা দেয়নি এখন। তো সেটাও সম্পূর্ণ করা যায়নি এবং ক্যাম্প উইথড্র করা হয়েছে। আপনাদের হয়তো মনে আছে, বা যারা একটু প্রবীণ তারা জানেন যে প্রেসিডেন্ট এরশাদ যখন দায়িত্বে ছিলেন তখন হিলট্রেক্সের সর্বপ্রথম একটা টিম, সাংবাদিকদের টিম ওখানে এলাও করা হয়েছিল এবং তারা ওখানে গিয়েছিলেন এবং সমগ্র পেপার, এবং তখন তো একটা টিভি ছিল, এখানে প্রচার করা হয়েছিল হিলট্রেক্সের পরিস্থিতিটা। সেখানে প্রেসিডেন্ট এরশাদকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা যে এখানে কেন আর্মি রেখেছেন, আর্মি কেন উইথড্র করছেন না। তখন পাল্টা কোশ্চেন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট যে আপনারা কি চান যে এই চট্টগ্রাম হিলট্রেক্স বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক? তখন সবাই একসাথে বলেছিল নো, আমরা তা চাই না। তখন উনি বলেছিলেন তাহলে এখানে সেনা ক্যাম্প বা সেনাবাহিনী রাখা, সশস্ত্র বাহিনী রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। তো তখন থেকে সেনাবাহিনীর মাধ্যমে, ইভেন কি আমরা ওখানে ছিলাম, আমি এজ এ ক্যাপ্টেন একজন কমান্ডো অফিসার হিসাবে একেবারে আলী কদম, ওখানে একটা আছে, হিল আছে, ক্যাম্প আছে, নাম কুরুপ পাতার ঝিরি, অনেক ভিতরে, এবং ওখান থেকে শুরু করে একদম নর্থে ভগবান টিলা নামে একটা টিলা আছে। এই ভগবান টিলা মানে সর্বোচ্চ টিলা, যেখান থেকে ভারত দেখা যায়। ভারত যে শান্তি বাহিনীদেরকে ক্যাম্প করে রেখে প্রশিক্ষণ করছে তাও বাইনোকুলার দিয়ে দেখা যেত সেখান থেকে। তো ভারত আশ্রয় দিয়ে তাদেরকে তৈরি করেছে তখন। তো সেগুলো আমরা নিজ চোখে দেখেছি, এবং তারা বর্ডার ক্রস করে আসার সময় আমার সাথেও একদম বর্ডারে তো আমরা যেতে পারতাম না, তখন বিডিআর ছিল, বিডিআর এর ছদ্মবেশে আমাদেরকে বর্ডারে পেট্রোল করতে হতো। বিডিআর এ আমার দুইজন কলিগ অফিসার জানেন যে বিডিআর এ অ্যাটাচ করা হতো আমাদেরকে, আর্মি অফিসারদেরকে, এবং অ্যাটাচ হিসাবে আমরা বিডিআর এর কে সাথে নিয়ে এই অপারেশন গুলো করতাম তখন। তো তখন থেকেই আমাদের এই চুক্তি এবং এই ব্যবস্থাপনায় ত্রুটি আছে, এবং আমি দেখেছি যে টিওনোরা আমাদের সহায়তা ছাড়া কোথাও যেত না। কোনো ডেভেলপমেন্ট কাজ হয়নি সিভিলের মাধ্যমে আর্মির সহায়তা ছাড়া। আজকে যে যত সুন্দর রাস্তাঘাট দেখা যায়, আমি বলছি 80 দশকের আগের কথা, তখন এগুলো সব কাঁচা রাস্তা এবং নদী পথ ছিল। তো এটা যে কি দুঃসহ ছিল ওখানে চাকরি করা, কত মায়ের বুক খালি হয়েছে সেখানে, সেটা কিন্তু আমাদের বিবেচনায় নেওয়া উচিত। তো আমি মনে করি যে এই যে আমি ওখানে 3টি ক্যাম্পও করার দায়িত্বে ছিল, এবং ওখানে আমরা স্কুল করতাম। ওখানে 13টা উপজাতি তখন ছিল, একেবারে চাকমা থেকে শুরু করে মুরংটাও অর্ধলঙ্গ, তারা নিচে টপলেস তারা ইয়ে করতো। আর সবচেয়ে স্মার্ট ছিল পাংখু, তারা স্কার্টার পরতো, ফ্রিজ ছিল তাদের, সোলার চার্জার, এভরিথিং, তারা সবচেয়ে মডার্ন ছিল। তারপরে ছিল চাকমারা, এবং সবচেয়ে একেবারে জঙ্গলি মানুষের কাছাকাছি ছিল মুরং। ওখানে আমরা বিশেষ করে আমি এই স্মরণ করতে চাই যে মেজর দলিল নামে একজন ভদ্রলোক ওখানে মুরং বাহিনী তৈরি করেছিলেন এই শান্তি বাহিনীর বিরুদ্ধে কাজ করার জন্য, এবং এটা খুব কাজে লেগেছিল। গত 2 দিন আগে আমি রাওয়াতে এই দলিল স্যারের এই ঘটনা শুনেছিলাম। আর কিছুক্ষণ আগে যে ব্রিগেডিয়ার শরীফ আজিজের সাথে আমি কথা বলছিলাম, তিনি খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডার হিসাবে ছিলেন, এবং ওখান থেকে উনি আইসিএসবি এসে চাকরি শেষ হয়েছে ওনাকে অবশ্য চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন শেখ হাসিনা বিরোধী দলে ছিলেন এবং ওনাকে রিসিভ করেছিলেন, এবং এটা আলোড়ন সৃষ্টি হয়েছিল ওখানে। ওই শেখ হাসিনাকে সবকিছু দেখিয়েছিলেন উনি। তারপরে নানা রকম ঝামেলায় ওনার আর চাকরি করা হয়নি। যাই হোক, উনিও হিলট্রেক্স সম্পর্কে জানেন, এবং প্রেসিডেন্ট এরশাদ যখন ওই সাংবাদিক সম্মেলন করেন তখন উনি ওনার পিএস ছিলেন এই ব্রিগেডিয়ার শরীফ আজিজ। তো আমি যেটা মূল কথায় বলতে চাই, আজকে যে খাগড়াছড়ির যে ঘটনা, এটার শুরু কিন্তু স্বাধীনতার পর থেকেই, আর এই অঞ্চলটা কিন্তু বাংলাদেশের একটা অঞ্চল। সুতরাং এখানে এই একটা রেপ হলো, মিথ্যা রেপ, যে রেপ হয় নাই তাতেও যা ঘটলো, এটা ঘটার কথা না, কারণ বাংলাদেশে তো অন্যান্য অঞ্চলে এরকম রেপ হচ্ছে, এরকম অপরাধ হয়, ঠিক একইভাবে সবকিছুই বিবেচনা করা উচিত। কিন্তু সেটাকে আলাদাভাবে বিবেচনা করতে গিয়ে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। এবং এখন সম্প্রতি আবার
250 ক্যাম্প করার জন্য সশস্ত্র বাহিনী থেকে বলা হয়েছে। যদি এটাকে শান্তিপূর্ণ রাখতে হয় তাহলে 250 মতো ক্যাম্পের অনুমতি দিতে হবে। তো যাই হোক, এখন এই যে আমি এই বলবো যে পাহাড়িরা যে কত সরল সহজ ছিল আমাদের যখন আমরা ছিলাম, তার একটা উদাহরণ দিব। বর্তমানে কিন্তু তারা আর এত সহজ নয়, এবং তাদের শাখা প্রশাখা বিভিন্ন বাহিনী এবং অন্যান্য, আমরা যখন ছিলাম তখন বার্মিজ ক্যাম্পও ছিল, বার্মা থেকে যারা বিদ্রোহী করেছিল তারা, তাদের ক্যাম্পও কিন্তু আলীকদম এলাকায় নাইক্ষ্যংছড়িতে ছিল। আমরা একবার শান্তি বাহিনীর ক্যাম্প মনে করে ওদের অ্যাটাকও প্রায় করে ফেলেছিলাম। ব্রিগেডিয়ার জেনারেল মরহুম সাইফ ছিলেন আমাদের সাথে। তো আমরা পরে, ওরা সাদা পতাকা উড়ে আমাদের সাথে করলো যে আমরা বার্মা থেকে তারা আসছিল। তো এখন আমি যেটা বলতে চাই যে আজকে যে আমাদের যে অবস্থাটা ওখানে হিল ট্রেক্সে, তার একটা সম্পূর্ণ একটা কমপ্লিট পরিকল্পনা করা দরকার। এখন ওখানে আমি একজন পাহাড়ি ইঞ্জিনিয়ার, একটা ইয়াং ছেলের বক্তব্য শুনলাম যে আমরা মুরং উমুক টুমুক সব বাদ দিয়ে এখন আমরা বাংলাদেশি। এটা একটা অংশ, বাকি তারা কিন্তু এগুলো মেনে নিচ্ছে না। এরা এত সহজ সরল ছিল। আমি একটা উদাহরণ দিব, সেটা হলো আমরা একবার একটা পেট্রোলিং এ যাচ্ছি ভর দুপুরে, আমার সাথে একটা দোভাষী ছিল মুরং, নাম ছিল ইয়াং, এখন বেঁচে আছে কিনা জানি না। আমরা টমেটো এবং খিরাই ক্ষেতের মাঝে দিয়ে যাচ্ছি, এবং আমরা খিরাই তুলে তুলে খাচ্ছি, আমার ট্রুপসরা খাচ্ছে, দুইটা দুপুরবেলা গরম, এবং টমেটো খাচ্ছে। তারপরে দেখলাম ছেলে মেয়েরা পরিবার পুরো হাসতেছে আমাদের এই খাবার দেখে। তা আমি ইয়াংকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা এটা তাদের ফসল খাচ্ছি, ওরা এত খুশি হলো কেন? স্যার খুশি হয়নি, তারা ভাবছে যে অন্যের জমি থেকে কিভাবে না বলে ওনারা খাচ্ছেন। তার মানে কত ইনোসেন্ট ছিল তারা। ঝুম মানে ফসল রেখে আসতো, তারা কোনো তালা সিস্টেম ছিল না, তারা ভালো কাপড় পরতো না, কিন্তু তারা এখন বাঙালিদের সাথে মিশে অনেক উন্নত হয়েছে, অনেক ক্লিকবাজ হয়েছে, অনেক দুর্ধর্ষ হয়েছে, এবং চাঁদাবাজ প্রচুর ভাবে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন নামে, বিভিন্ন অনুষ্ঠানের নামে তারা সকলের কাছ থেকে, বাঙালি এবং পাহাড়ি সকলের কাছ থেকে চাঁদা নেয়। এবং পাহাড়ি যে প্রশাসন আছে, তারা বাংলাদেশের অন্যান্য উপজেলা জেলার মতো সঠিকভাবে প্রশাসনটা ওখানে জাহির করতে পারেনি, কারণ তারা সেইভাবে সেটাকে করে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বান্দরবনে ব্যাংকগুলো কিভাবে ডাকাতি হয়েছে। তো ওইটা খাগড়াছড়িটাকে অশান্ত করা উদ্দেশ্য ছিল সমগ্র বাংলাদেশকে অশান্ত করা। আর এর পেছনে আছে র সারা বাংলাদেশকে নানাভাবে ডিস্টার্ব করার জন্য বেছে নিয়েছে। যেহেতু সীমান্ত এলাকায় আমাদের এই পাহাড়ি এলাকাটা, এটা ভারত এবং মায়ানমারের কিছু অংশ আছে, এই দিক দিয়ে নানা রকম ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা উদ্যোগ বলে আমি মনে করি। আমি ওখানে ছিলাম প্রায় 4 বছর, আমি একটু বাস্তবতাটা দেখছি, তার জন্য আমি মনে করছিলাম যে আমারও কথা বলার দরকার। যাই হোক, আমরা দেখেছি যখন যৌথ বাহিনী বান্দরবনে অভিযান চালায়, তখন শান্তলার মা, যে শান্তি বাহিনীর সম্ভবত প্রধান শান্তলার মা, তখন সে ভারতে, মানে বাংলাদেশে প্রথম আলোর মতো পত্রিকা পর্যন্ত আসছে যে ভারতের কাছে অনুরোধ করছিল যে যৌথ বাহিনী যেন এই না চালায়, আপনার অভিযান না চালায়। এর 2 দিন আগে বাংলাদেশের যত বামপন্থী রাজনীতিবিদ আছে, তাদের সাথে সে শান্তলার মা কিন্তু মিটিং করেছিল। এটার কিন্তু কোনো মানে করা হয় না, শান্তলার মাকে ধরা হয় না, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে শান্তলার মা, সেখানে ভারতকে অনুরোধ করার কি? তারপরে আমরা কিন্তু আরেকটা জিনিস অ্যাড্রেস করতেছি না। আমি যদি আমাকে একটু সময় দেন, আমি আপনাদেরকে একটা টোকেন দেখাচ্ছি। জাস্ট আমি এখানে ছিলাম একটা কোম্পানিতে, ওই কোম্পানির টোকেনটা জাস্ট আপনাকে দেখাচ্ছি। এটা একটা গ্রুপ জেএস সংস্কার, ঠিক আছে? একই গ্রুপের আরেকটা ভার্সন আছে। দেখছেন, ইউপিডিএফ গণতান্ত্রিক। মানে আপনার টাকার অঙ্কটা একটু খেয়াল করেন যে কত টাকা, আপনার টাকার অঙ্কটা একটু খেয়াল করবেন। টাকার অঙ্কটা এক্স্যাক্টলি এখানে বোঝা যাচ্ছে না। 1,80,000 টাকা, 1,80,000 টাকা এককালীন। দেখেন এখানে কথাই লেখা আছে 1,80,000 টাকা। এই দেখেন শুধু ইউপিডিএফ। আরেকটা দিয়েছি আপনাকে, এটা সামনে আনতে পারেন। দেখতে পাচ্ছেন ভাই? আরেকটা দিয়েছি আপনাকে, দেখেন। এটা আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এরা প্রকাশ্যে এক একটা কোম্পানি থেকে 1,80,000, 1,20,000 ইউপিডিএফ, গণতন্ত্র, জেএসএস সংস্কার, শান্তি বাহিনী, ঠিক আছে? মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এটা কিন্তু সব না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, খাগড়াছড়িতে আলাদা,
আপনার এই বান্দরবনে আলাদা, রাঙামাটিতে আলাদা, এভাবে দিতে হচ্ছে এক একটা কোম্পানি টাকা, এই এতগুলো টাকা। এরা এত টাকা পায় কোথায়? এরা মানে আমি আপনার তখনকার যে যখন যৌথ বাহিনী অভিযান চালাইছে তখন পত্রিকায় একটা ইয়ে ছিল যে ওরা প্রায় 700 কোটি টাকার মতো এখান থেকে চাঁদাবাজি করে। এখন বিষয়টা হলো ওরা চাঁদাবাজি করে কেমনে জানেন? কেমনে করে? আমাদের মানে খাগড়াছড়ি থেকে দিঘিনালা যাইতে একটা ক্যাম্প সেনাবাহিনীর, এর মানে 150-200 ফুট দূরে তাদের ক্যাম্প, মানে সেনাবাহিনী ক্যাম্পের পরে তাদের ক্যাম্প, এরপরে আবার সেনাবাহিনী ক্যাম্প আছে, তারপরে তারা মানে প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে। আমাদের সেনাবাহিনীরা অসহায়ের মতো ওইখানে মানে দাঁড়িয়ে আছে, অসহায়ের মতো। আমরা একটা ভিডিও দেখছিলাম শেখ হাসিনার আমলে, যে পুলিশ তার ভ্যান থেকে ভিডিও করতেছে, তার AK-47 এর মতো রাইফেল নিয়ে লাইন দিয়ে হাঁটতেছে, একদম প্রকাশ্যে ভিডিও। তাহলে তাদেরকে কেন ধরা হয় না? তার মানে আমাদের এখানে অনেক বড় একটা আন্তর্জাতিক চক্র কাজ করতেছে, কিন্তু যে মানে কোন সরকারই এই চক্রকে ধরতে রাজি না। কারণ এই সরকারকে যদি আন্তর্জাতিক এই চক্রকে ধরে, তাহলে মনে হয় ওই সরকার যত দুর্নীতি আছে তারা তা ফ্লাশ করে দিবে, যার বইয়ে নিজেদের দুর্বলতার বই আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে আমাদের সরকার প্রধানরা মানে ইচ্ছে করেই তাদেরকে আপনার সুযোগ দিয়ে যাচ্ছে, আর তারা চাঁদাবাজি করে খাচ্ছে। বাঙালিদেরকে নিয়ে ইচ্ছা করলে তারা গুম করে ফেলতেছে, ইচ্ছা করলে তারা আপনার নিয়ে 50,000 1 লাখ টাকা করে আদায় করতেছে, কিন্তু সেনাবাহিনী কোনো কিছু না। একটা ছোট্ট ঘটনা, একজন থানায় মামলা করছিল আমাদের আমাদের কোম্পানি, আমি নাম বলতেছি না, নিরাপত্তার খাতিরে কোম্পানির ছেলেকে মানে ড্রাইভার এবং এসআর কে ধরে ভিতরে নিয়ে গেছে। এর আগের দিন তারা 2 দিন আগে 30,000 টাকা চাঁদা দিছে, তারপরে আবার তাদেরকে ধরে নিয়ে গেছে KNF এরা আপনার এই মাটিরাঙ্গা রুটে। তখন থানায় মামলা করা হয়েছিল, ওই মামলা তোলার জন্য ওসি কোম্পানিকে মানে এক ধরনের হেনস্থা করে ফেলছে যে মামলাটা তুলেন, আমাদের জানে নিরাপত্তা আছে। এখন বুঝেন যে তারা কতটুকু অসহায় হলে এই কাজটা করতে পারে। যে 80% অরক্ষিত, এটা ঠিক না। অ্যাকচুয়ালি আমাদের হিলট্রাক্সে ক্যাম্পগুলো স্থাপন করা হয়েছে কমিউনিকেশনের উপরে। যে ক্যাম্পটা যত দূরে, মনে করেন একটা ক্যাম্প অনেক দূরে হতে পারে, কিন্তু এটা যদি কমিউনিকেশন ব্যবস্থা ভালো থাকে তাহলে কিন্তু সে কম সময়ের মধ্যে কিন্তু এটা দ্রুত। সো ওইভাবে মেনটেন করে অ্যাকচুয়ালি আফসারি স্যার যেটা বলেছে যে ভারতীয় প্রেসক্রিপশনে পুরো একতরফা ভাবে সেনাবাহিনীর সাথে কথা না বলে তারা একটা শান্তি চুক্তি করেছে। ইভেন শান্তি চুক্তিটা হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু শান্তি চুক্তিকে সফল হতে দিচ্ছে না। যেমন মনে করেন ভূমি জরিপ কিন্তু করলেই কিন্তু বুঝে যাবে যে এই যে চাকমা যারা ডমিনেটিং আছে এবং লিডারশিপ পজিশন, তারা নিজেরা অনেক জমি দখল করে আসছে, কিন্তু জরিপ হতে দিচ্ছে না। হইলে কিন্তু তখন এই জমিগুলা তাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি তারা নিজেরাই তাদের যে লিডারশিপ এখানে কাজ করতে দিচ্ছে না এই শান্তি চুক্তিটাকে সফল করার জন্য। সো আমি মনে করি যে বাংলাদেশে এই মানে এখানে 80% জায়গা মানে অরক্ষিত, এটা আমার কাছে মনে হয় না। এটা এই ডাটাটা আপনি কোথায় থেকে পেয়েছেন আমি জানি না, বাট যেটা সাধারণ জনগণের যে দাবি, তারা চায় সৈনিক, মানে আমি যেটা মনে করি যে বর্তমানে এই সন্ত্রাসীদেরকে যদি সাথে ফাইট করা যায়, এটার জন্য বাংলাদেশের যে ডেভেলপমেন্ট আছে আমি মনে করি এটা যথেষ্ট কারণ তারা কখনোই হাট বাজার এগুলোর মধ্যে থাকে না। তারা যদি বনে জঙ্গলে যখন থাকে, বাংলাদেশের যে এখন ড্রোন সিস্টেমটা আছে বা এগুলো দিয়ে কিন্তু তাদেরকে অ্যাকচুয়ালি যখন আমরা হার্ড লাইনে যাব তখন তাদেরকে ফাইট করতে হবে। কিন্তু ডেভেলপমেন্ট কেন বেশি দরকার? কারণ হচ্ছে আমরা চাই এবং সাধারণ জনগণ সেখানে চায় যে আমাদের ডেভেলপমেন্ট বেশি থাকুক। আপনি অনেকগুলা ভিডিও আমি আজকে দেখেছি যে পাহাড়ি লোকজন বলতেছে যে আমার দোকানের কাছে যদি ক্যাম্পটা থাকে আমাকে বিয়া দিতে হয় না, কিন্তু আমার দোকানটা যদি একটু দূরে থাকে তাহলে আমাকে ওখানে চাঁদা দিতে আসে। এবং এই মানে অ্যাকচুয়ালি পাহাড়িদের এই যে যত ধরনের সমস্যা আছে, এই সমস্যাটা তৈরি করতেছে পাহাড়িরা নিজেরা। আপনি যদি বাংলাদেশ থেকে সরকারের কাছ থেকে উন্নয়নের হিসাব নেন, যে গত এই 97-এর পর থেকে, শুধু 97-এর পর থেকে না, আগে থেকেও যে কি পরিমাণ রাস্তাঘাটের উন্নয়ন এবং যে উন্নয়ন বাজেটের একটা বড় অংশই চিটাং হিলট্রাক্সে করা হয়েছে। এবং এটার কারণে কিন্তু তাদের যাতায়াতটা হয়েছে, তাদের বিভিন্ন কমোডিটি তাদের কাছে সহজলভ্য হয়েছে। তারা যারা কৃষিকাজ করে তারা সহজেই তার প্রোডাক্টটা নিয়ে আসতে পারে। সো এখানে আমি মনে করি না যে 80%। আপনি কোথেকে ডাটাটা পেয়েছেন মুনির ভাই, আমি জানতে পারি? 80%-এর বিষয়টা এটা মেবি সাংবাদিক ইলিয়াসকে নিয়ে পোস্ট করেছিলেন যে সেখানে পাহাড়ের 80% জায়গা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাহিরে। না না, ইলিয়াসের একটা পোস্ট মানে এটা অ্যাকচুয়ালি সেনাবাহিনী তো সবসময় 100% জায়গায় সরি
হাজির থেকে করবে না, নিয়ন্ত্রণ করবে না। সো 80% কথাটা ঠিক না, বাট আমরা 141 নাম্বার। সেনাবাহিনীর যে ক্যাম্পের বিষয়গুলো বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ক্যাম্পও তো পাহাড়ে নেই, যার জন্য 250 ক্যাম্প সেনাবাহিনীর পক্ষ থেকে চাওয়া হয়েছে যে সার্বভৌমত্ব রক্ষা হয় বা পাহাড়ের শান্তি ফেরাতে চাইলে আরো 250 ক্যাম্প দেওয়ার প্রয়োজন সেখানে। হ্যাঁ, সেনাবাহিনী সেনাবাহিনী ঠিক থেকে আছে, কিন্তু আমরা যে 141টা যে সমস্ত ক্যাম্প ছেড়ে আসছি, এগুলা কিন্তু মূলত ছিল যেগুলো দুর্গম এলাকাতে। যেমন আমি একটা ইয়াতে ছিলাম, খাগড়াছড়িতে জঙ্গি টিলা একটা ক্যাম্প ছিল। এই জঙ্গি টিলাটা অ্যাবান্ডন করা হয়েছে কি জন্য? এটা অনেক ডিপে। ওখানে আমাদের ক্যাম্পটা কখন ছিল? কারণ যখন এই শান্তি বাহিনী সন্ত্রাসীরা একটা লিঙ্কিং করতে যেত একটা জায়গা দিয়ে, যখন যাইতো, ওই ডোমিনেশনের কারণে তারা এই জিনিসটা পারতো না। সো ওই ক্যাম্পটা আমরা করছি। এখন তো শান্তিকালীন সময়, এখন তো আমরা শান্তি বাহিনীর সাথে কোনো যুদ্ধ করতেছি না। সো পাকিস্তান পাড়া ক্যাম্পটার আর দরকার নাই। কিন্তু যেটা হচ্ছে কি, এখন যেটা হচ্ছে চাঁদাবাজিটা যে আছে হচ্ছে নর্মালি বাজার এবং গ্রাম এই এলাকাগুলোতে। সো এগুলো থেকে এইগুলোতে আমরা সারাক্ষণ 100% সেনাবাহিনী টহল থাকতে পারবে না। বাট তারপরে মনে করেন যে এখানে মনে করেন যে একটা ক্যাম্পে যদি 30 জন লোক থাকে, দেখা যায় 4-5 জনের ম্যালেরিয়া হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের স্ট্যাটিক ডিউটি আছে। এই কারণে যদি সৈনিকদের সংখ্যাটা বৃদ্ধি পায় এবং ক্যাম্প, আমি মনে করি তারা 250 চেয়েছে বর্তমান সিচুয়েশনে। বাট আমার মতে অ্যাটলিস্ট আগের যে 141টা ক্যাম্প আমরা অ্যাবান্ডন করেছি, ওগুলা দিলেই আমরা পাহাড়ে। আর একটা জিনিস হচ্ছে, মাইন্ডসেট ইজ মেইন ইম্পর্টেন্ট। সরকার যদি চায় তাদেরকে কঠোরভাবে দমন করবে, এবং আমি নিশ্চিত যে বর্তমান যে পাহাড়িদের মাইন্ডসেট, তারা চায় ওখানে শান্তি। বর্তমানে আমাদের সাথে এই যে আমার ধারণা, এখন তারাও জিনিসটা বুঝে গেছে যে তারা বারবার যে আদিবাসী আদিবাসী কথা নিয়ে আসে, আদিবাসী কারা? যারা এখানে ছিল, তাদের নিজস্ব যে তাদের গ্রন্থ আছে, তাদের যে নিজস্ব লিডার আছে, তারা বলে তারা কোন, ওই যে চাকমারা যেটা বলে, তারা কোন চম্পকনগর থেকে কোন রাজার প্রসিকিউশনে পড়ে তারা এখানে আসছে, এবং তারা আশেপাশে সমস্ত অন্যান্য জায়গা থেকে, প্রত্যেকটা জাতি অন্য জায়গা থেকে। সো এরা কিভাবে আদিবাসী হবে? আদিবাসী ইয়াটা কেন নিয়ে আসছে, এটা ইন্ডিয়া তাদের দিয়ে বলাচ্ছে কি জন্য? কারণ আদিবাসী যদি হয়, তাহলে ইন্টারন্যাশনাল কতগুলা জাতিসংঘের কতগুলা মানবাধিকারের ইয়াতে তারা বিভিন্ন ধরনের, যেমন অস্ট্রেলিয়াতে অ্যাবরোজিনস, তারা কিন্তু সাহিত্য শাসন পায় এবং সরকারের অনেক ফ্যাসিলিটি পায়, এবং সেম ফ্যাসিলিটি কিন্তু এই হিল ট্যাক্সে আমরা কিন্তু না দিয়ে আমরা তাদেরকে আদিবাসী বলতেছি না, কিন্তু তারা কিন্তু যত ধরনের ফ্যাসিলিটি আছে। মনে করেন আমার সাথে আমার ফ্রেন্ড ছিল একজন পাহাড়ি, সে, আমি মনে করি না সে মানে বুয়েটে মানে লিখিত পরীক্ষায় পাশ করতে পারতো। সে অটোমেটিক সে বুয়েটে পাস চান্স পেয়ে গেছে। কিভাবে? কারণ সে একজন পাহাড়ি কোটার মধ্যে চলে গেছে। বাট আমরা তো কিন্তু এটা পাচ্ছি না। এবং এই কোটাগুলা, আমি এই যে তাদের যে অন্যান্য যে 13টা নৃগোষ্ঠী যারা আছে, চাকমা, মারমা, তংচঙ্গা, খিয়ং, এরা এরা কিন্তু এই যে এই ফেসিলিটিগুলো নিতে পারতেছে না, বিকজ এইগুলো যারা কন্ট্রোল করে তারা হচ্ছে চাকমা, এই কারণে। সো আমি মনে করি না যে 80% জায়গা অরক্ষিত আছে। সেনাবাহিনী আমি মনে করি যে 1.5 ঘন্টার মধ্যে কথিত যে ধর্ষককে ধরতে পারছে, এবং যদিও সমস্যা হয়েছে, এবং তারা তো বড় ধরনের সমস্যা সবসময় করার চেষ্টা করতেছে, এটা সম্ভব না। একটা কথা আছে যে আততায়ীর, এই যে আমাদের এসএসএফ ট্রেন হয় কি জন্য? আততায়ীর ফার্স্ট বুলেটটা কেউই ফেরিতে পারবে না, সেকেন্ড বুলেটটা ফেরানোর জন্য। সো তারা যখন কেউ যদি এখন একটা প্ল্যান করে একটা ক্রাইসিস করার চেষ্টা করে, ওইটা আমাদেরকে প্রথম ক্রাইসিসটা ফেস করতে হবে। ওখানে সবসময় 100% সেনাবাহিনীর লোক, পুলিশের লোক থাকবে না। সো আমাদেরকে সেকেন্ড ওয়েভটা, সো বর্তমানে আমি যেটা মনে করি যে গন্ডগোল যেটা পাকানোর চেষ্টা করছিল, ফার্স্ট ওয়েভ যেটা ওরা প্ল্যান করেছিল, ওটাতেই শুধু সাকসেস হয়েছে। যখন সেনাবাহিনী মাঠে নেমেছে, তখন সবকিছু আন্ডার কন্ট্রোল। এবং আমি এইটুকু বলতে পারি যে জনগণ, পাহাড়ি জনগণ তাদের পাশে নাই। ধন্যবাদ। জি, জি, ধন্যবাদ। আরেকটা বিষয় আছে যে জনগণ পাশে নাই, যেটা আপনি বললেন পাহাড়ি জনগণ তাদের পাশে নাই, কিন্তু ইউনূস সরকার আসার পরেও তো দেখেছি যে সেখানে স্লোগান হচ্ছে যে সেনাবাহিনীকে যেন তুলে নেওয়া হয়। ইভেন একটা এরকম কর্মসূচি ছিল যেখানে তারা সরাসরি বলছেন যে পাহাড়ের নিয়ন্ত্রণ তাদেরকে দেওয়া হয়, বা ভারত যতদিন নিয়ন্ত্রণ না নিবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন থেমে যাবে না। মানে এটা তো ভারতের মানে মানে ভারত তাদেরকে উস্কানি দিচ্ছে, ওটা তো ক্লিয়ার। ভারত তাদের নিজস্ব দেশে এই যে তাদের যে ইয়ে আছে, কি বলে বর্তমানে, সরি নামটা ভুলে গেলাম, তাদের মণিপুর, নাগাল্যান্ড, তারপরে হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে একটা ছোট জায়গা, ওখানে এর আগে 5 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী ছিল। মোদি আই সেটাকে 7 লক্ষ বানাইছে। এটা তাদের পাহাড়, নাগাল্যান্ডে আছে। মানে 1947 কত সাল থেকে ওখানে পাহাড়ের মধ্যে তাদের ইয়ে আছে, ডেভেলপমেন্ট আছে।
মিজোরামে আছে, প্রতিটা জায়গাতে আছে। তাদের পাহাড়ের ওখানে মানবাধিকারের কোনো সমস্যা হয় না, আমাদের পাহাড়ে ডিপ্লয় হলে মানবাধিকার সমস্যা হয়। বাট কথা হচ্ছে এখানে যারা এই কথাগুলো বলতেছে, এই যে এটা তো বর্তমান সিচুয়েশনে এটা তো ক্লিয়ার যে এটা পাহাড়ি জনগণের বাণী না। কারণ জনগণ চাবে না একটা রেপ হয়েছে, যাকে রেপ মানে কথিত রেপ হয়েছে, 1.5 ঘন্টার মধ্যে পারপিট্রেটরকে ধরা হয়েছে, তারপরে তো হচ্ছে আন্দোলন হচ্ছে সেনাবাহিনী যেন এখান থেকে এনে। সেনাবাহিনীর সাথে কি সম্পর্ক? তারা ইচ্ছা করলে করতে পারতো, থানার সামনে গিয়া একটা মানববন্ধন করতে পারতো যে এই ধর্ষণ হয়েছে, এই জিনিসটার আমরা প্রতিকার চাই। ওইটা না চায়, তারা যেতেছে এইটার কারণেই যে একটা সিলিকে যে কোনো কিছু হলে এটার সাথে পাহাড় থেকে সেনাবাহিনী সরাইতে হবে। এটা সাধারণ জনগণ না। এবং যারা ওই আপনারা যে জানেন যে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে, এবং আজকে যেরকম জেনেছেন যে 2,000 টাকা করে দেয়া হচ্ছে মিছিল করার জন্য ছাত্রলীগ, ওই সেম জিনিস যাদের লিডারশিপ যারা আছে তাদেরকে কাজ করে খেতে হয় না, সাধারণ মানুষকে জমিতে খেতে কাজ করে বা ব্যবসা করে খেতে হয়। তারা জানে যে এখানে শান্তির কতটুকু প্রয়োজন, তারা তো ওখান থেকে টাকা পাচ্ছে, আর এখানে সে বাংলাদেশকে পাকানোর চেষ্টা করতেছে। বাট আমি মনে করি যে বাংলাদেশ যখন মানে সেনাবাহিনী যখন হার্ড লাইনে যখন যাবে, তাদের যদি আসলে কোনো আর্ম গ্রুপ গ্রাউন্ডে থাকে, তারা সহজভাবে মানে আগে যেভাবে আমরা করেছি তার থেকে এখন আরো নতুন টেকনোলজি দিয়ে তারা আরো কম খরচে তাদেরকে নির্মূল করতে পারবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা মনি ভাই, একটা জিনিস বলি, আমার অ্যাকচুয়ালি আজকে শুক্রবার, সো আমি একটু পরে নামাজ চলে যাবো, আমি একটু আর্লি চলে যাচ্ছি। ধন্যবাদ। আসলে পার্বত্য চট্টগ্রামের 20% নিয়ন্ত্রণে আছে, 80% নিয়ন্ত্রণে নাই। এভাবে পার্সেন্টেজটা কিন্তু এটা আপনি কখনো মানে অ্যাসেস করা যাবে না, কিন্তু বলা যাবে না। কারণ আমি আপনাকে জাস্ট এটা আমাদের ডেপ্লয়মেন্টের প্যাটার্নটা বলি। আফসার স্যার হয়তো জানবেন, প্রত্যেকটা ক্যাম্প, প্রত্যেকটা ব্রিগেডের কিন্তু একটা এরিয়া অফ রেসপন্সিবিলিটি থাকে। আমার রাঙ্গামাটি জেলা, খাগড়াছড়ি জেলা, বান্দরবন জেলা, যতগুলো ব্রিগেড এবং যতগুলো ইউনিট আছে তার অধীনস্থ যে সমস্ত ক্যাম্পগুলো আছে, ব্রিগেড, ইউনিট এবং ক্যাম্প, প্রত্যেকটার এরিয়া অফ রেসপন্সিবিলিটি ভাগ করে দেওয়া আছে। একটা ইঞ্চি পরিমাণ জায়গাও কিন্তু কারোর না কারোর দায়িত্বের মধ্যে দেয়া আছে। কোনো একটা জায়গা কিন্তু মানে এটাকে আনঅ্যাটেন্ডেড রাখা হয় নাই যে এই এরিয়াটা কোনো ব্রিগেডের না, কোনো ক্যাম্পের না, বা কোনো ইউনিটের না, এরকম কোনো এরিয়া আপনি পাবেন না। প্রত্যেকটা এরিয়া কারো না কারো রেসপন্সিবিলিটিতে আছে। অর্থাৎ পুরো পার্বত্য চট্টগ্রামকেই দায়িত্ব মানে পালনের জন্য তাদের এরিয়া অফ রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকা হিসেবে কিন্তু বন্টন করে দেওয়া আছে। এখন প্রশ্ন হতে পারে, যদি দেওয়াই থাকে, আমার দায়িত্ব যদি দেওয়াই থাকে, তাহলে আমি কি ডমিনেট করতে পারছি কি পারছি না? আদৌ কি আমি কি আমার সেই দায়িত্বপ্রাপ্ত পুরো এলাকার উপর কি আমার কি মানে করায়ত্ত, আমার যে অস্তিত্ব, আমার যে আধিপত্য, সেটাকে আমি বিস্তার করতে পারছি কি পারছি না? সেটা হয়তো প্রশ্ন হতে পারে। এখন আমি পারছি কি পারছি না সে প্রসঙ্গে আসি। পার্বত্য চট্টগ্রাম, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমাদের যেই পরিমাণ ওই আবারও সেই যদি আসি শান্তি চুক্তির পর, আমাদের প্রায় 140 প্লাস মাইনাস ক্যাম্প আমাদের ক্লোজ করে দেওয়া হয়েছে। সুতরাং যে ক্যাম্পগুলো ক্লোজ করা হয়েছে সেই এরিয়াগুলোকে নিশ্চয়ই কারণ না কারোর মধ্যে আবার ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো এরিয়া কিন্তু আনঅ্যাটেন্ডেড রাখা হয় নাই। অর্থাৎ আমি যদি আগে যদি 5 কিলোমিটার এরিয়া ডোমিনেট করতাম, এখন হয়তো আমার এরিয়া অফ রেসপন্সিবিলিটি 10 কিলোমিটার হয়ে গেছে। কিন্তু আমি কি আমার এরিয়াটা 10 কিলোমিটার বর্ধিত করেছি, অর্থাৎ 5 কিলোমিটার আরো নতুন এসছে, কিন্তু আমি কি সেই 10 কিলোমিটার এরিয়াকে ডোমিনেট করার জন্য কি আমি আমার ক্যাম্পের ম্যান পাওয়ার কি ইনক্রিজ করেছি? আমি কি আমার ফ্যাসিলিটিস ইনক্রিজ করেছি? আমি কি আমার ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত সাপোর্টিং এলিমেন্টস গুলো আছে সেগুলোকে ইনক্রিজ করেছি? আমি কি আমার অন্যান্য যে সমস্ত সাপ্লিমেন্টারি ফোর্স আমাদের সাথে ডিপ্লয় আছে, আনসার এবং পুলিশ, তাদেরকে কি আমরা ইনক্রিজ করেছি? অর্থাৎ আমি কিন্তু ক্যাম্প কমিয়ে এরিয়াটাকে বাড়িয়ে দিয়েছি নামে মাত্র, কিন্তু আসলে ডোমিনেশন করার জন্য কিন্তু আমাদের সেই পরিমাণ কিন্তু ম্যান পাওয়ার কিন্তু আমরা কিন্তু বাড়াই নাই। আমি ব্যক্তিগতভাবে ক্যাম্পে ছিলাম, দায়িত্বরত ছিলাম। ক্যাম্পের ট্রুপস, জনবল দায়িত্বরত এরিয়ার সাথে বন্টন করে এত কম যে এই এরিয়াটা সত্যিকার অর্থে ডোমিনেট করা ওই পরিমাণ ফোর্স দিয়ে একটা ক্যাম্পের পক্ষে খুবই দুঃসাধ্য ব্যাপার। যদি ডোমিনেট করা, এত বড় এরিয়া ভাই, পার্বত্য চট্টগ্রামের আপনি যদি আমাদের যারা বেসামরিক লোকজন যারা আছেন, তারা হয়তো সামরিক যেই প্রক্রিয়ায় আমরা ওখানে ডোমিনেশনটা করি সেইটার সাথে হয়তো ধারণা সবার হয়তো নাই প্র্যাকটিক্যালি। আমাদের কিছু পেট্রোলিং থাকে, হ্যাঁ, এলআরপি থাকে লং রেঞ্জ পেট্রোল, এবং এসআরপি থাকে শর্ট রেঞ্জ পেট্রোল। শর্ট রেঞ্জ পেট্রোলটা হচ্ছে আমরা দিনের মধ্যে শেষ করি। সকালে যাই, আমার দায়িত্বপ্রাপ্ত এরিয়াটা একটু চক্কর, যে এরিয়াটা আজকে আমাকে দায়িত্ব দেওয়া হলো সেই এরিয়াটা আমি চক্কর দিয়ে জনগণের সাথে কথা বললাম, খোঁজখবর নিলাম, ইনফরমেশন কালেক্ট করলাম, প্যাসিফিকেশন কার্যক্রম করলাম, বা তদারকি করে আবার বিকেলবেলা ফেরত আসবো। আর লং রেঞ্জ পেট্রোল হচ্ছে আমার 3rd ডে পর্যন্ত যাবে। আমি যাবো, নাইট স্টে করবো, এক একটা জায়গায় নাইট স্টে করবো, 2 দিন নাইট স্টে করবো, 3rd ডেতে আমি আবার ফেরত আসবো। সুতরাং এই যে এলআরপি এবং এসআরপি করে
আমার যেই সেনা সদস্যরা আছে তাদেরকে আবার আমার রেস্ট দিতে হবে, তাদের ফিটনেসটাকে ধরে রাখতে হবে, তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখতে হবে। যে এই যে কম্বিনেশন অপারেশন প্লাস তাদের যে ফিটনেস এবং তাদের যে মানসিক যেই স্টেবিলিটি সেটাকে মেনটেন করার জন্য আমার যে পরিমাণ ফোর্স দরকার সেই পরিমাণ ফোর্স বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ক্যাম্পগুলোতে বর্তমানে নাই। এবং এমন অনেক ক্যাম্প আছে ভাই, আমি আপনাদের অবগতির জন্য, এমন অনেক ক্যাম্প আছে যেখানে ইভেন অফিসার পর্যন্ত দেওয়ার সক্ষমতা এক একটা ব্যাটালিয়নের নাই। একটা ব্যাটালিয়নের অফিসার থাকে 5 জন 6 জন 7 জন 8 জন, কিন্তু ক্যাম্প থাকে 8টা 10টা 12টা। সুতরাং ব্যাটালিয়ন হেডকোয়ার্টার কভার করে দিয়ে 50% ক্যাম্পেও অফিসার দেওয়া সম্ভব হয় না। সুতরাং জুনিয়র কমিশন অফিসারদেরকে দিয়েই প্রচুর পরিমাণ ক্যাম্প পরিচালনা করতে হয়। আপনি বুঝতে পারেন যে সবারই কিন্তু একটা জ্ঞানের কিংবা অপারেশনাল পরিকল্পনার একটা কিন্তু সীমাবদ্ধতা থাকে। সুতরাং এই আঙ্গিকে আপনি হয়তো বা বলতে পারেন যে আমাদের ডোমিনেশন করার সক্ষমতাটা আমাদের অনেক হ্রাস পেয়েছে, কিন্তু আমাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু ঠিকই। কোনো এরিয়া কিন্তু আমার দায়িত্বের বাইরে ফাঁকা রাখা হয় না যে এরিয়াটা কেউ ডোমিনেট করছে না, এরকম কোনো এরিয়া নাই। বাট আমি আসলে আমার জনবল দিয়ে, আমার রিসোর্স দিয়ে, আমার ক্যাপাবিলিটি দিয়ে, আমার সাপোর্টিং এলিমেন্টস দিয়ে আমি কতটুকু ডোমিনেট করতে পারছি সেটা হয়তো বিবেচনা বিষয় হতে পারে। আরেকটা বিবেচনা বিষয় হতে পারে, বাংলাদেশ সেনাবাহিনী কি পার্বত্য চট্টগ্রামের যে অপারেশনাল এখন যে উত্তরণ, আগে ছিল শান্তি চুক্তির আগে ছিল অপারেশনাল দাবানল, কিন্তু শান্তি চুক্তির পরে এটা হয়েছে অপারেশন উত্তরণ। অপারেশন উত্তরণটাকে বাংলাদেশ সেনাবাহিনী কতটুকু প্রায়োরিটি দিচ্ছে? যদি প্রায়োরিটি দিত তাহলে পার্বত্য চট্টগ্রামের ব্যাটালিয়নগুলোতে মানে অফিসারের যে স্কারসিটি, যে টানাটানি, হ্যাঁ, এই টানাটানিটা কিন্তু হতো না যদি আমরা প্রায়োরিটি দিতাম। আমি আপনাকে জাস্ট একটা ছোট একটা এক্সাম্পল দিতে পারি। আমার কোর্সমেট অনেক উপরস্থ র্যাঙ্কে কিন্তু চলে গিয়েছেন, ইনফ্যান্ট্রির কোর্সমেট, তিনি কখনো পার্বত্য চট্টগ্রামে পোস্টিংই ওনার হয় নাই। যদি আপনি প্রশ্ন করতে আফসারি স্যার তো অবাক হবেন, ইনফ্যান্ট্রি অফিসার কর্নেল অ্যান্ড অ্যাবভ হয়ে গেছে কিন্তু কোনোদিন পার্বত্য চট্টগ্রামে উনি পোস্টিং হয় নাই। কেন হয় নাই? এখানেও কিন্তু সেই আমাদের রাজনৈতিক একটা ব্যাপার ইনভলভ আসে। উনি কারণ না কারোর জামাতা ছিলেন, পরবর্তীতে তিনি সারাটা জীবন বিভিন্ন ডেপুটেশনে র্যাবে ট্যাবে কাটিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তো এভাবে করে আমরা কিন্তু এখানেও কিন্তু আমাদের রাজনীতিতে ঢুকে গেছে। আমরা পার্বত্য চট্টগ্রামের পোস্টিংটাকে অনেকটা অলিখিতভাবে বেসামরিক পরিমণ্ডল আছে, এটা একটা পানিশমেন্ট পোস্টিং। অর্থাৎ যেই শুনতো যে পার্বত্য চট্টগ্রামে আমার পোস্টিং বা অন্য কারো পোস্টিং একটা বেসামরিক পরিমণ্ডল ধরে নিত, নিশ্চয়ই পানিশমেন্টের জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ এটার যে একটা গুরুত্ব আছে, এটা এখানে যে আমরা যে একটা অ্যাক্টিভ অপারেশন এবং দেশের জন্য যে একটা স্যাক্রিফাইস করছে আমাদের সেনা সদস্যরা, যে কি পরিমাণ স্যাক্রিফাইস পার্বত্য চট্টগ্রামে করে, এটা ফিজিক্যালি যদি কখনো সুযোগ হয়, মনির ভাই, যাদের সুযোগ হয়, আপনারা প্র্যাকটিক্যালি যদি দেখার সুযোগ হয় তাহলে বুঝতে পারবেন যে ডোমিনেশন করাটা যে কত টাফ এবং কতটা হার্ড লাইফের মধ্যে দিয়ে সেনা সদস্যরা পার্বত্য চট্টগ্রামে থাকেন। সুতরাং আমি আপনার এই কথাটাকে সম্পূর্ণভাবে মানে একটু দ্বিমত করছি যে ডোমিনেশন বা আমাদের ডোমিনেশনে নাই। আমাদের ডোমিনেশনে হয়তো আমরা ব্যর্থ হচ্ছি কিংবা খুব দুর্বল ডোমিনেশন করতেছি, কিন্তু আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা কিন্তু আমার দেওয়া আছে। হয়তো আমি আমার জনবলের ঘাটতি, আমার রিসোর্স ঘাটতি, সময় বা সবকিছু মিলে প্লাস অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সবগুলোর কম্বিনেশন করে আমি হয়তো বা সেই পরিমাণ ডোমিনেশন হয়তো দিতে পারছি না যে পরিমাণ ডোমিনেশন আমার একটা অপারেশনাল গ্রাউন্ড হিসেবে দেওয়া উচিত, যেটার সুযোগ আসলে এই মিসক্রিয়েন্টসরা নিচ্ছেন, চাঁদাবাদী সহ বিভিন্ন ধরনের অপকর্ম সহ নিচ্ছেন। আমার ক্যাম্প, আমার দায়িত্বপ্রাপ্ত এলাকার মধ্যেও কিন্তু দেখা যায় অনেক সময় আসে আমরা খবর পাই যে গতকাল রাতে এসে চাঁদা নিয়ে গেছে, তো গতকাল রাতে এসে তো চাঁদা নিয়ে তারা চলেই গেছে। এই তথ্যটা কিন্তু আবার গ্রামের লোকজন কিন্তু আমার কাছে কিন্তু দিতে কিন্তু ভয় পায়। কেন ভাই? দেখেন, সে আমার কাছে এসে তথ্যটা দিল, আমি কি তাকে হোল নাইট হোল ডে 24x7 কি আমি তাকে পাহারা দিতে পারবো? আমি তাকে পাহারা দিতে পারবো না। তার কিন্তু জানমালের কিন্তু একটা ভয় আছে। সুতরাং আজকে সে আমাকে একটা ইনফরমেশন দিল, আমি সেই মিসক্রিয়েন্টসের জন্য কবে কোথায় অপেক্ষা করব, কবে কোথায় তাকে পাবো, কবে কোথায় তাকে ধরবো, এগুলো করতে করতে কিন্তু যে আমাকে খবরটা দিয়েছে কিন্তু হিজ লাইফ ইজ ইন স্টেক, তাকে কিন্তু শেষ করে ফেলবে, হয়তো তাকে কিন্তু মেরে ফেলবে বা তাকে অপহরণ করে নিয়ে যাবে। সুতরাং এই জানমালের ভয় থেকেও কিন্তু আমরা কিন্তু ইনফরমেশন গুলো পাই না। সুতরাং এখানে কিন্তু অনেক ধরনের ডিনামিক্স কাজ করে, যে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী অক্ষম এটা যেমন আমি মানতে রাজি না, বাংলাদেশ সেনাবাহিনী আবার তার পুরোপুরি দক্ষতা ওখানে কাজে লাগাতে পারতেছে এটা আমি আপনাদেরকে ইনফর্ম করি। তাদের কিছু রিসোর্স লিমিটেশন আছে, জনসংখ্যার লিমিটেশন আছে, এবং এরিয়ার সাথে আমার জনসংখ্যার যে রেশিও সেখানে ব্যাপক একটা ঘাটতি আছে। প্লাস আমার ইন্টেলিজেন্স গুলো গ্রাউন্ডে যেভাবে কাজ করার কথা, যে মেন্টালিটি নিয়ে কাজ করার কথা, যে উদ্দেশ্য নিয়ে কাজ করার কথা, যে দেশপ্রেম নিয়ে কাজ করার কথা, সেই দেশপ্রেম নিয়ে আমার ইন্টেলিজেন্স সোর্স গুলো কাজ করছে কিনা সেখানেও কিন্তু আমার কিন্তু অনেক বড় প্রশ্ন আছে। কারণ আমাদের ইন্টেলিজেন্স গুলো যে কাজ করে তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু থাকে কিন্তু কাউকে না কাউকে সার্ভ করা।
আইদার গভর্নমেন্টকে সার্ভ করা অথবা অন্য দেশের কোনো ধরনের অন্য দেশকে সার্ভ করা, কোনো গোয়েন্দা সংস্থা, অন্য কোনো গোয়েন্দা সংস্থাকে সার্ভ করা। যদি দেশ মাতৃকার জন্য পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা কিংবা আমার দেশের জন্য যদি সার্ভ করতো, তাহলে আমার মনে হয় তারা তাদের যে গোয়েন্দা নেটওয়ার্ক সেটাকে আরো অনেক বেশি অ্যাক্টিভ করতে পারতো, এবং এই অ্যাক্টিভ করার মাধ্যমেই হয়তো আমরা আগাম তথ্য যদি পেতে পারতাম, তাহলে লিমিটেড রিসোর্স দিয়ে হলেও কিন্তু আমরা হয়তো ডোমিনেশন করতে পারতাম। সুতরাং এটা আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে পার্বত্য চট্টগ্রামে আমাদের ডেভেলপমেন্টটা ফুললি আছে, কিন্তু বিভিন্ন ডিনামিক্স বা বিভিন্ন জটিলতা, বিভিন্ন রেশিওর ঘাটতি, কম বেশি, এগুলোর কারণে হয়তো বা যে পরিমাণ ডোমিনেশন আমাদের থাকার কথা, যেই পরিমাণ ইম্পর্টেন্স আমাদের দেওয়ার কথা, সেই জায়গায় হয়তো আমরা দিতে পারছি না, ডোমিনেশনটা হয়তো সেরকম আমরা করতে পারছি না। অর্থাৎ সেই ডোমিনেশন না পারার আমাদের ওই ব্যর্থতার জায়গাটাকেই মিসক্রিয়েন্টরা তারা আমাদের গ্যাপটাকে ইউজ করতেছে, আমাদের সেই জায়গাটাকে তারা দখল করতেছে, যেটাই কি আপনি হয়তো আমাদের ব্যর্থতা বলতে পারেন। সামগ্রিকভাবে আমি বলবো যে এটা আমাদের আর্মির ব্যর্থতা, আমাদের দেশের ব্যর্থতা। ধন্যবাদ। আমি সর্বপ্রথম যে আপনি আমাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং খাগড়াছড়িতে যে দৃশ্য দেখলাম, যে ইউনিফর্ম পরিহিত সেনাবাহিনীর উপরে মহিলা পাহাড়িরা যেভাবে লাঠিপেটা করছে, এটা দুঃখজনক। আপনি বাংলাদেশের সিভিল সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী সম্পর্কে অবগত নয়, অবগত করতেও চায়নি কোনো সরকার সঠিকভাবে, এবং একটা মিলিটারি সায়েন্স বলতে একটা সাবজেক্ট আছে, সেটাও পড়ানো হয় না। বিএনসিসি কে খুব কুক্ষিগত করে ছোট করে রাখা হয়েছিল। আমি তো মনে করি বাংলাদেশের সকল ইয়াংদের প্রশিক্ষণ প্রাপ্ত করে একটা গণ আর্মি তৈরি করা উচিত। যদি আমরা আমাদের আশেপাশের শত্রুকে বিবেচনা করি, তাহলে বাংলাদেশে একটা বিপুল সংখ্যক মানুষের একটা গণ সেনাবাহিনী বা মিলিটারি তৈরি করা উচিত বলে আমি মনে করি। তো সেনাবাহিনী সম্পর্কে মানুষের যে আস্থা, সেই আস্থার কারণে সেনাবাহিনী সব করতে পারে এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে। বাংলাদেশে এমন এমন কাজ সেনাবাহিনী করেছে, এমন এমন বিপদে জাতিকে উদ্ধার করেছে। এখন অনেক দর্শক শ্রোতাই যে প্রশ্নের মধ্যে আসছে, যেমন হয় যে সেনাবাহিনী এটা করতে পারে, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, দিস ইজ নট দ্য গান, দিস ইজ গান বিহাইন্ড দ্য ম্যান ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর পেছনে অর্থাৎ কারা সশস্ত্র বাহিনীকে চালায় সেটাই ইম্পর্টেন্ট। সেটার মধ্যে এক নাম্বার হলো সরকার, দ্বিতীয়ত হলো ডিফেন্স মিনিস্টার সিভিল, তৃতীয়ত হলো প্রেসিডেন্ট। এখন প্রেসিডেন্ট তো সেই স্বৈরাচারের প্রেসিডেন্ট এখন আছেন। তো এখন আমরা বিগত সময়গুলোতেই আমাদের সশস্ত্র বাহিনীকে সঠিকভাবে দাঁড় করাতে পারি নাই, এবং বিগত 3টি টার্মে এই সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে। আপনারা খেয়াল করুন যে বিডিআর কার্নেজের সময় যখন মইনু আহমেদকে শেখ হাসিনা ডেকে তার কাছে বসিয়ে রাখলেন, এবং রাজনৈতিকভাবে সমাধান করতে গিয়ে, এটা যদিও একটা উসিলা, ভারতের নির্দেশে বা রয়ের মাধ্যমে আমাদের 57 জন অফিসারকে দিনের আলোতে খুন করলেন, হত্যা করলেন, তার বিচার, তার তদন্ত এই সরকার করতে পারেনি। আমাকে ইদানিং অনেকেই বলছেন, আপনি তো এই সরকার বা ডক্টর ইউনূসকে অনেকে প্রশংসা করেছেন, এখন এইভাবে বলছেন কেন? তো একটা সরকার যদি, সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা থাকে, এই ডক্টর ইউনূসের প্রতি যে প্রত্যাশা ছিল, সেটা যদি বিফলে যায়, তখন তো আমাদের কথা সেটাই বাস্তবতার কারণে বলতে হবে। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষকে আরো সশস্ত্র বাহিনী সম্বন্ধে অবগত করা উচিত। এই যে ইলিয়াস হুসেইন অথবা যেই বলেছে 80% এখনো এটা নজরদারিতে নাই, এটা সঠিক না। এই ডমিনেশন অনেক ভাবে হয়, ফিজিক্যালি হয়, অস্ত্রের মাধ্যমে হয়, দৃষ্টি শক্তির মাধ্যমে হয়, অন্য পাওয়ারের মাধ্যমে হয়, ইলেকট্রনিক্স ভাবে হয়, বিভিন্ন ভাবে হয়। তো এখানে আমি সাধারণত প্রশ্নের উত্তর আগে দিয়ে আজকে শেষে দেব। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মানুষের জানার জন্য। যারা ভোটার, যারা বাংলাদেশের মালিক, তাদের জানা উচিত এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে সশস্ত্র বাহিনী আছে, তাদেরও কিন্তু সমগ্র বাংলাদেশ ভাগ করা আছে। তাদের প্রত্যেকটা দায়িত্ব কোন এলাকায় কতটুকু দেওয়া আছে। সুতরাং কোনো জায়গায় কোনো নোম্যান্স ল্যান্ড বা কোনো ফাঁকা জায়গা নাই। আবার দেখেন, র্যাব যে ডিপ্লয়েড আছে সারা বাংলাদেশে, র্যাবেরও নিজস্ব একটা ডিপ্লয়মেন্ট এরিয়া আছে। আমাদের যে জিওসিরা থাকেন, আমরা জিওসি বলি, জেনারেল অফিসার কমান্ডিং, তার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে এরিয়া কমান্ডার। অর্থাৎ চিটাগং এর জিওসি যুদ্ধের সময় বা প্রয়োজনে সমগ্র চিটাগং বিভাগের দায়িত্ব নেবেন বা নেন, বা যে কোনো মিছিল মিটিং যে কোনো সমস্যা হলে ওঠায়। ঠিক সেইভাবে এরিয়া কমান্ডাররা, এই 10-11টা এরিয়া কমান্ডার কিন্তু সমস্ত বাংলাদেশকে ভাগ করে তাদের দায়িত্ব দেওয়া আছে, যেমন ছিল সেক্টর কমান্ডারদের। যেখানে পাকিস্তান সেনা ছিল, সেটাও কিন্তু কোনো না কোনো সেক্টর কমান্ডারের দায়িত্ব ছিল, সেটা খেয়াল করতে হবে। সো আমাদের যে রণকৌশল, সেটা সিভিল বুঝবে না, সেটা ইলিয়াস হোসেনের বোঝার ক্ষমতা নাই। সুতরাং সে ভুলভাল বলতেই পারে, কিন্তু তাতে করে কি হয়?
তাতে করে মানুষের মোরাল ডাউন হয়, মানুষ ভীত সন্ত্রস্ত হয়। আমি শিওর যে মোরালের দিক দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোরাল আমাদের শত্রু দেশের মোরালের চেয়ে অনেক উচ্চমানের, যেটা আমি ৭১-এ নিজে চোখে দেখেছি, বাংলাদেশের মানুষ দেখেছে। তো সুতরাং তেমনি ভাবে বাংলার আকাশ মুক্ত রাখার জন্য বিমান বাহিনীকে সম্পূর্ণ আকাশের দায়িত্ব দেওয়া হয়েছে। এই না যে এই হিলট্রেক্সের আকাশ বিমান বাহিনীর না, এরকম কিন্তু নয়। সমুদ্র অঞ্চলকে নৌবাহিনী এবং কোস্ট গার্ড দিয়ে কাভার করা আছে। পার্বত্য চট্টগ্রামে কিন্তু আমাদের আবার বিমান বাহিনীও সাপোর্ট দেয়। এবং আমরা যখন ছিলাম তখন এত রাস্তাঘাট ছিল না, আমরা হেলি সর্টির অপেক্ষায় থাকতাম, অর্থাৎ বিমান বাহিনীর মাধ্যমে রেশন এবং আমাদের লজিস্টিক্স দেওয়া হতো। এমনকি রুগী, এখনো পেশেন্টকে আমরা হেলিকপ্টার দিয়ে ওখান থেকে আনতে হয় অনেক দুর্গম এলাকা থেকে। তো সুতরাং এই এরিয়া কমান্ডার এবং ওখানে আছে জোন কমান্ডার, ক্যাম্প কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার, ব্রিগেড কমান্ডার এবং জিওসি, সকলে মিলেই কিন্তু এই দায়িত্ব পালন করছেন। তো আমি মনে করি সমগ্র এলাকাই আমাদের দায়িত্বে আছে, কিন্তু আমাদেরকে কিভাবে ব্যবহার করবে সেটা ডিফেন্স মিনিস্টার এবং রাষ্ট্রপতি এবং সরকার জানে। সেই ভুল কিন্তু দায় দায়িত্বটা আজকে যে ব্যর্থতা, আজকে যে খাগড়াছড়িতে একজন ইউনিফর্মধারী সৈনিক লাঠি পেটা খায়, এতে একজন রাষ্ট্রপতির লজ্জা হওয়া উচিত, একজন ডিফেন্স মিনিস্টারের লজ্জা হওয়া উচিত, একটি সরকারের লজ্জা হওয়া উচিত। যেই সরকারের মানে সরকার এখনো বাংলাদেশ থেকে দালাল মুক্ত এবং র মুক্ত করতে পারেনি। আমরা পত্রিকায় দেখি যে বিমান বাহিনীর ভিতরে রয়ারি আছে, এনএসআই এর মধ্যে আছে, সেগুলো মুক্ত করেনি, সেক্রেটারিয়েটে আছে, মসজিদে মস্কে আছে। সুতরাং সেগুলো মুক্ত করা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো সুইসাইড করতে ইচ্ছে করে যে বাংলাদেশের 2 জন জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মোদির আশ্রয়ে আছেন। একটা স্বাধীন দেশের 2 জন জেনারেল মোদির, আমি নিজে ওই জেনারেল হতে চাই না। আমি ওই মোদির আশ্রয় নেওয়ার আগে আমি নিজেই সুইসাইড করতাম, হারিগিরি করতাম। জাপানরা যেমন কোনো কিছু সফল হওয়ার পরে নিজেরাই আত্মহত্যা করে। তো 2 জন জেনারেল কিভাবে মোদির ওখানে আছেন? কারণ তারা মোদির গোলাম ছিলেন, তারা মোদির নির্দেশে এখানে বাংলাদেশের মানুষের বুকে গুলি ছুঁড়েছেন, তারা বাংলাদেশকে শোষণ করেছেন শেখ হাসিনার মাধ্যমে। সুতরাং তারা এখনো যদি আমরা বাংলাদেশে দালাল মুক্ত না করি, দালাল চিহ্নিত না করি, তাহলে এই সব আলোচনা করে আমাদের কোনো লাভ হবে না। যাই হোক, আসি প্রশ্নের উত্তরে। প্রথম প্রশ্ন ছিল যৌথ বাহিনী যে অভিযান চালায়, যৌথ বাহিনী যেন অভিযান চালায় সেটা বন্ধ করা হয়েছিল ভারতের ইয়েতে। চাঁদাবাজির বর্ণনা দিয়েছেন তিনি অনেক, এগুলো সত্য ঘটনা, এগুলো নিজেদের তাদের অভিজ্ঞতা থেকে ওনারা বলেছেন। একটা দেশে যদি আরেকটা দেশের কেউ দাদাগিরি করে, সেই দেশের যা অবস্থা হওয়ার কথা তাই অবস্থা হওয়া উচিত, এবং আমাদের এটা সতর্ক হওয়া উচিত। দেশের মালিক জনগণকে সচেতন হওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন, আমাকে 3টা প্রশ্ন করেছেন যে 1,56,000 বর্গ মাইলে কি গোয়েন্দা নজরদারি নাই হিলট্রেক্সে? সম্পূর্ণই আছে, কিন্তু এখানে বলতে হয় এই গোয়েন্দা তো রয়ের নিয়ন্ত্রণে তৈরি হয়েছে। এই গোয়েন্দা তো বহির শত্রুকে নিয়ন্ত্রণ করার জন্য গোয়েন্দাগিরি করার কথা। এই গোয়েন্দাকে তো ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ধ্বংস করার জন্য। এই গোয়েন্দাকে তো পলিটিক্যাল কারণে ব্যবহার করা হচ্ছে। এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে শত্রু চিনতে হবে, আমাদের প্রজন্ম চিনিয়েছে যে কারা শত্রু, এবং সেইখানে গোয়েন্দা বাহিনীদের দায়িত্ব পালন করতে হবে। গোয়েন্দা বাহিনীর ভিতর থেকে সংস্কার করতে হবে, সরকারের ভিতর থেকে সংস্কার করতে হবে। সরকারের ভেতরে অনেক গুণে ধরার ব্যক্তি আছে। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বললো, এর পরের প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টা ভারতমুখী কেন? তো এটা তো ওনারা নিজেরাই বুঝছে, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। আরেকটা প্রশ্ন করা হয়েছে আলিফ বাসে যে আটক করা হয়েছে সেখানে। দেখেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে আমি ওনার সাথে দেখা করেছিলাম 10টা পয়েন্ট নিয়ে। তার প্রথম পয়েন্ট ছিল বিডিআর কারণে যে বিচার এবং তদন্ত। উনি বলছে এটা আমাদের এজেন্ডায় আছে, আমরা দেখবো। কই হয়েছে কি তদন্ত? আমাদের জেনারেল ফজলুর রহমান কি সেই তদন্ত শেষ করতে পেরেছেন? আমরা কি এই বিচারের মুখ দেখব? আমরা কি সাগর রুনির বিচার দেখতে পেরেছি? আমরা কি মেজর সিনহার বিচার দেখতে পেরেছি? আমরা যতদিন না বিডিআর এর বিচার হবে, এগুলোর বিচার হবে, ততদিন আমরা হিলট্রেক্স থেকে আমাদের শত্রুকে সরাতে পারবো না। এগুলো একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এবং সশস্ত্র বাহিনীর সকল কিছুই রাজনৈতিক এবং সিভিল সরকারের উপর নির্ভর করে। আসেন, আরেকজন বলেছেন আমরা যদি সেনাবাহিনীকে শান্তি রক্ষা করতে সক্ষম না হই, তাহলে কি হয়, আমাদের উদ্দেশ্য কি, ইত্যাদি ইত্যাদি। সেনাবাহিনী কি সক্ষম কিনা এই শান্তি রক্ষায়? দেখুন, 2007 সালে আমি বলেছিলাম সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন এবং মিডিয়ার সংস্কার প্রয়োজন। তাহলে আজকে মিডিয়ার যে বড় বড় সম্পাদক তাদের জেলে যেতে হতো না, আর লেফটেন্যান্ট জেনারেলদেরকে দেশ থেকে পালাতে হতো না। হয়তো শেখ হাসিনাকেও পালাতে হতো না, যদি সঠিক দেশের সঠিক সংবিধান অনুযায়ী দেশের বাহিনী হিসাবে সশস্ত্র বাহিনীকে গঠন করে
তা ধরে রাখতে পারতেন শেখ হাসিনা, তাহলে হয়তো শেখ হাসিনাকেও আজকে পালাতে হতো না। উনি ভুল করেছেন, উনি অন্যের উপরে নির্ভর করেছেন, অন্য দেশের, এবং ওখানে উনি আশ্রয় নিয়েছেন। সুতরাং এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সরকারের পাশাপাশি এই যে আজকে হিলট্রেক্সের যে দায়িত্ব, এটা সরকারের পাশাপাশি যেমন সশস্ত্র বাহিনীর মাধ্যমে করা হয়, ঠিক রাজনৈতিক দলগুলোরও কিন্তু ভূমিকা আছে। আপনারা খুব খেয়াল করলে দেখবেন, যারা ক্ষমতায় ছিল 3টি দল, তাদের কোনো শাখা প্রশাখা বা অ্যাক্টিভিটিস কিন্তু হিলট্রেক্সে নাই। এই যে রাজনৈতিক দল যারা ক্ষমতা লোভী, যারা ক্ষমতা ভোগ করবে, তাদের কিন্তু সংগঠন ওখানে নাই। তাদের ওই সংগঠন ওখানে থাকা উচিত, তাহলে ছোটখাটো গ্রুপগুলো, চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণে সহজ হতো। সুতরাং সেখানে রাজনৈতিক তৎপরতা খুবই কম। আমাদের সময় তো ছিলই না, এখনো বড় বড় দলের শাখা প্রশাখা ওখানে নাই। এটা থাকা, এটা দেশের অঞ্চল হিসাবে থাকা অত্যন্ত দরকার। তারা শুধু ক্ষমতায় থাকবে, দেশ দখল করবে, কিন্তু এই কোনো এলাকা তাদের নিয়ন্ত্রণে থাকবে না বা তাদের কার্যক্রম থাকবে না, সেটা হতে পারে না। তো আমি যেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলতে চাই, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, যে বাহিনী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট হয়েছে, সেই বাহিনীর মোরাল এবং দেশের প্রতি, জাতির প্রতি যে কর্তব্য পরায়ণ, এই বাহিনীকে কখনোই আর কখনোই কেউ হার মানাতে পারবে না। 13 দিনের যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধকে এই ভারত বাহিনী এসে ভারত পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করলেন, এবং বাংলাদেশ থেকে গনিমতের মাল হিসাবে পাকিস্তান রেখে যাওয়া সকল ট্যাঙ্ক থেকে শুরু করে অফিসার মেঝের পর্দা পর্যন্ত সেই বৃহৎ দেশটি, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, আমাদের অফিসার মেসের পর্দা পর্যন্ত চুরি করে নিয়েছে গেছেন। সাক্ষী হলো মেজর জলিল, যার জন্য তার চাকরিচ্যুত হতে হয়েছে ভারতের নির্দেশে। সুতরাং যতদিন ভারতের নির্দেশে এই সশস্ত্র বাহিনী চলবে, ততদিন এই স্বাধীন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বাধীন সশস্ত্র বাহিনী থাকতে পারে না। আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবর্গকে বলবো, আগামী নির্বাচনের আগে আপনারা ভারতমুখী না হয়ে বাংলাদেশের দালালি যদি করতে হয়, বাংলাদেশের মানুষের দালালি করুন, বাংলাদেশের দালালি করুন। এবং জনগণকে বলবো, ভোটারদেরকে বলবো, আগামী ভোট দেওয়ার সময়, আগামী আমাদের ভোটের নির্বাচনের পরে বাংলাদেশের ভাগ্য রচিত হবে ভোটের প্রয়োগের মধ্য দিয়ে। ভোট যদি সঠিক লোককে সঠিক সময় না দেন, তাহলে ভবিষ্যতে যে 200 বছরের গোলামি আমরা করেছিলাম ব্রিটিশের, ঠিক তেমনি ভাবে 400 বছরের গোলামি করতে হবে আমাদের পার্শ্ববর্তী শত্রুর। সুতরাং সচেতন হন, জাগ্রত থাকুন, এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন মানুষ দেখে, বেছে বেছে তার চরিত্র দেখে, ব্যাকগ্রাউন্ড দেখে, তার সমস্ত কিছু দেখে, রয়ের সাথে সম্পর্ক কি, ভারতের সাথে সম্পর্ক কি, অন্য দেশের সাথে কোন দলের কি সম্পর্ক, তা দেখে ভোট দিন। আপনার মূল্যবান ভোটটা যদি প্রয়োগ করতে পারেন, অবশ্যই বাংলাদেশের বাংলাদেশ অন্য কোনো তাবেদার থেকে মুক্ত হবে, দাদাগিরি থেকে মুক্ত হবে। আমরা হিলট্রেক্স নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। হিলট্রেক্স বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ। সমগ্র বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী একদম প্রস্তুত আছেন, এবং আমাদের মোটো হলো চির উন্নত মম শির। সবাইকে ধন্যবাদ। একটু সংযুক্ত করতে যাচ্ছি, জাস্ট ইন এডিশন, এটা না বললে হয়তো বা একটু অসম্ভব। আফসারি স্যার অনেক ধন্যবাদ। আমি শুধু একটু সবাইকে বলতে চাই যে পুরো বাংলাদেশটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, অপারেশনালি বলেন, পুরোটা কিন্তু এই সরকার বলেন, সেনাবাহিনী বলেন, সবাইকে কোথাও না কোথাও দায়িত্বপ্রাপ্ত দেওয়া আছে। একটা ইঞ্চি পরিমাণ জায়গাও কিন্তু আনঅ্যাটেন্ডেড রাখা হয় নাই। আকাশও নাই, সমুদ্রও নাই, আকাশও নাই, সমুদ্রও নাই। এক্স্যাক্টলি, ইন রিগার্ডস অফ অপারেশন, ইন রিগার্ডস অফ অ্যাডমিনিস্ট্রেশন, সকল ক্ষেত্রেই এটাকে ইকুয়ালি সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা আছে। সুতরাং আপনারা এই ধরনের মানে একটু হয়তোবা একটু ইলিয়াস হোসেন উনি হয়তোবা কথার মতো করে বলেছেন, না বুঝে বলেছেন, কিংবা অতি মিন করতে চান না, কিন্তু আমি সবার অবগতির জন্য বলছি, আপনারা মিসগাইডেড হবেন না। আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে থাকেন। বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা কতটুকু আছে, আপনাদের সমর্থন যদি না থাকে, তাহলে হয়তো এই সেনাবাহিনী কিন্তু ভাই 40-50 জন ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া কিন্তু অফিসার দিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী না। বাংলাদেশ সেনাবাহিনী অনেক বড় একটা প্রতিষ্ঠান। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীটাকে যদি অ্যাক্টিভলি যদি কাজ করতে হয়, তাহলে এদেশের সমর্থন, এদেশের জনগণের সমর্থন অনেক বেশি দরকার। তাদেরকে মোরালি আপনারা সাপোর্ট করুন, তাদেরকে সহযোগিতা করুন। পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারাও সহযোগিতা করুন সেনাবাহিনীকে, পার্বত্য চট্টগ্রামে যারা নিয়োজিত আছেন, যাতে করে আপনাদের দেওয়া তথ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তার যেই লিমিটেড রিসোর্স আছে, আমি আবার বলি লিমিটেড রিসোর্স আছে। আমি ব্যক্তিগতভাবে, স্যার হয়তো অনেক আগে রিটায়ারমেন্ট করেছেন, আমি খুব রিসেন্টলি, খুব বেশি না, 4-5 বছর হলো, আমি বলতে পারি কতটা লিমিটেড রিসোর্স দিয়ে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন কার্য পরিচালনা করে। সুতরাং প্রপার ইনফরমেশন,
অর্থাৎ প্রপার সহযোগিতা থাকা না থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সত্যি অনেক বেশি দুরূহ পার্বত্য চট্টগ্রামে নিজেদের প্রপার ডোমিনেশনটা মেনটেন করা। সুতরাং আমরা আশা করব যে বাংলাদেশের জনগণকে সবাইকে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সবাইকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে থাকুন, তথ্য দিয়ে সহযোগিতা করুন তাদের জন্য, এবং তাদের সাথে যদি আপনারা থাকেন তাদের মনোবলটা যদি চাঙ্গা করতে পারেন, তাহলে আমার মনে হয় সেনাবাহিনী হয়তো বা তার যেই সত্যিকারের যেই সক্ষমতা, যেটা সময়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অনেকবার প্রমাণ করেছে, নতুন করে আর প্রমাণ করার কিছু নাই, আবারও কিন্তু প্রমাণ করতে পারবে। শুধুমাত্র আমরা কি সেনাবাহিনীর সাথে আছি কি নাই সেটা যদি আপনারা প্রমাণ করতে পারেন, সেনাবাহিনী হয়তো তার অবস্থানটাকেও প্রমাণ করতে পারবে ইনশাআল্লাহ কোনো একদিন। ধন্যবাদ সবাইকে। আমি একটা লাইন বলবো, সেটা হলো যে আমরা যে এই যে বলি পাহাড়িরা কিন্তু আবার দুষ্কৃতিকারী ছাড়া, বিচ্ছিন্নবাদীরা ছাড়া, চাঁদাবাজরা ছাড়া সাধারণ পাহাড়িরাও কিন্তু এই ক্যাম্পে ক্যাম্পে পোর্টার হিসাবে হেডম্যানরা প্রচুর সাহায্য সহযোগিতা আমাদেরকে করেন, এবং তারা কিন্তু তারাও চাঁদা দিতে চায় না, তারা চাঁদা মুক্ত থাকতে চায় এবং আমাদের সাথে এগুলো শেয়ার করেন। আর জনগণকে আমি সেলুট জানাই। 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণের এক সংস্কার হয়েছে, আর কারোর মধ্যে সংস্কার হয়নি, যার জন্য তারা মনে করে আর কখনো স্বৈরাচারকে আশ্রয় দেওয়া যাবে না, এবং সশস্ত্র বাহিনীর সাথে তাদের যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা ওই বিজিবিকে দেখলে বোঝা যায়। যখন বর্ডারে গোলাগুলি হয় তখন কাস্তে হাতে সাধারণ মানুষ গিয়ে বিজিবির পাশে দাঁড়ায়, তার মানেই হলো যে বাংলাদেশের জনগণ এই সশস্ত্র বাহিনীর সাথে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ সবাইকে।